নিশু, নিশু, নিশু। নিশির কোনো প্রতিক্রিয়া নেই। ফুপিয়ে ঘুমাচ্ছে সে। আহিল নিশিকে টেনে নিজের উপর শুইয়ে দিয়ে গায়ে কম্বল চাপিয়ে আবারও ডাকলো। নিশু, এত ঘুম কেন তোমার? তোমার ঘুম বিক্রি করে তো বড় লোক হয়ে যাবো, আর অফিসে ব্যবসা কিছুই করতে হবে না। এত সকালে ঘুম? বেশি ঘুম পেয়েছে? হুম। রাস্তাঘাটে এখন খুব একটা মানুষ দেখা যাচ্ছে না। যা দেখা যাচ্ছে সব হাঁটতে বের হয়েছে। নিশির দিকে তাকাতেই দেখলো ঠান্ডায় কাচুমাচু খেয়ে আছে। গাড়িটা একপাশে সাইড করে রেখে নিশির গা থেকে ওড়নাটা টেনে নিয়ে ভালো করে কানার গলা পেঁচিয়ে দিয়ে সোয়েটারের জিপার টেনে দিল সে। সিটটা একটু এলিয়ে দিল যাতে ঘাড়ে ব্যথা না করে। ঘন্টা দেড় ঘন্টার মধ্যেই আহিল নিশিকে ওদের বাড়ির রাস্তার মোড়ে নামিয়ে দিল। গাড়ির ফ্রন্ট ড্রয়ার থেকে নিশির পার্সটা বের করে দিল। ফোন দিলে ফোন ধরবে কিন্তু, মনে থাকবে। হুম। একদম উল্টো পাল্টা চলবে না। ঠিক মতো খাবে, বমি হোক তারপরেও খাবে। পানি বেশি ঘাঁটাবে না, আর নিজের খেয়াল রাখবে, কথা শুনবে। হুম। গলাটা আটকে আসছে কেন? কোনো কথাই বের হচ্ছে না। মনে হচ্ছে কেউ গলায় আর কলিজায় চেপে ধরে আছে। এমন মনে হচ্ছে কেন? নিশু, নিজের খেয়াল রাখবেন। আর বেশি কথা ফুটতে পারল না তারা। মোড়েই নিশির বাবার সাথে দেখা হয়ে গেল তাদের। সকালে হেঁটে বাজারের হাতে বাসায় ফিরছিলেন তিনি। নিশি আহিলকে দেখে কথাবার্তা বলে নিশিকে নিয়ে বাড়ির পথ ধরলেন তিনি। আহিল সেদিকে না তাকিয়ে দ্রুত গাড়ি স্টার্ট দিয়ে গাড়ি ঘোরালো। কেননা প্রিয়জনের সবকিছু সহ্য করতে পারলেও প্রস্থানের দৃশ্য কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারবে না সে। ড্রয়িং রুমে বসে পেপার পড়ছেন আশরাফ মাহমুদ। তার স্ত্রী সৈয়দা আশরাফ মাহমুদ খুব মনোযোগ সহকারে ডাইনিংয়ে খাবার সাজাচ্ছেন স্বামী আর সন্তানের জন্য। শিমুল, আমার চা কোথায়? স্বামীর ডাকে চা হাতে রান্নাঘর ছেড়ে বেরিয়ে আসলেন তিনি। বিয়ে 30 বছর পরও স্বামীর মুখে এই শিমুল নামটা বেশ প্রশান্তি দেয় তাকে। ছোটবেলায় দাদি ডাকতেন তাকে এই নামে, পরে আস্তে আস্তে সবাই। কিন্তু দাদির পর একমাত্র স্বামীর মুখে তিনি এই নামটা শুনে এত শান্তি পায়। মা বাবা কখনো তাকে নাম ধরে ডাকেনি, আদর করে এক এক সময় এক এক আদুরের নামে ডেকেছে তাকে। আরফিকে দেখছি না। উপরে আছে, স্কুলের হোমওয়ার্ক করছে। ওর বিকেলের মিসটা 2 দিন যাবৎ আসছে না, কোনো ফোনও করেনি। আহিলটা 2 দিন ধরে বাড়ির বাইরে, ট্যুর নাকি ছাতা পাতা নিয়ে পড়ে আছে। দেশে ফিরে কই মা বাপকে সময় দিবে তা না, জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। স্ত্রীর কথায় খানিকক্ষণ চুপ হয়ে রইলেন আশরাফ সাহেব। আজকে তো তার ফেরার কথা, ফোনে তো এমনটাই জানিয়েছিল আহিল। এদিকে বিড়বিড় করতে করতে আবারও রান্নাঘরে ঢুকলেন শিমুল বেগম। বাবা মেয়ের কথা বলতে বলতে মেইন ডোর খুলে ড্রয়িং রুমে ঢুকলেন। রান্নাঘর থেকে কাজের মেয়ে রানী বের হয়ে এসে নাজমুল ইসলামের হাত থেকে বাজারের ব্যাগটা নিয়ে রান্নাঘরে রেখে এলেন। এর মধ্যে মুনতাহা বেগমের স্নান সেরে মাথায় তোয়ালে পেঁচাতে পেঁচাতে ড্রয়িং রুমে এসে ঢুকলেন। স্টুডেন্টের বাসায় এভাবে হুট করে বলা নেই কোয়া নেই 3 দিন থেকে এলে তারা কি ভাববে আমাদের সম্পর্কে? আর ফোন বন্ধ করে রেখেছিলে কেন? তারা কিছুই ভাববে না, তাদের মন যথেষ্ট ভালো। ফোন বন্ধ রেখেছি কারণ খুলে রাখার প্রয়োজন ছিল না, তাই রাখিনি। নিশি, বাবার লাইফে তোমার এই এত হয়েছে, তার হিসেব না হয় বাবার থেকে নাও, কারণ লাইটটা তো বাবা দিয়েছে। আর কোনো কথা না বলেই নিশি নিজের ঘরে ঢুকে পড়ল। চোখগুলো তো সে রাস্তার মোড় পিছনে ফেলার পর থেকেই ভিজে আছে, আর এখন তো ভাসিয়ে দেওয়ার। আর ভালো লাগছে না কিছু ভাবতে। কান্নাগুলো গলায় এসে আটকে যাচ্ছে। হয়তো নিশি ইচ্ছে করেই আটকে রেখেছে। আর কাঁদতে চায় না সে, খুব কষ্ট হচ্ছে তার কাঁদতে। কলিজা ফেটে দম বন্ধ হয়ে আসে তার। আর নিতে পারছে না সে ভালো থাকার অভিনয়টা আর করতে পারছে না, সে আর পারছে না। অনেকক্ষণ যাবৎ নাজমুল ইসলাম মেয়ের দরজার সামনে দাঁড়িয়েছিলেন। ভাবতে ভাবতে অনেকটা সময় তিনি দরজার সামনে পার করে দিলেন। বেশ কিছুক্ষণ ধরে মেয়ের দরজায় কড়া নেড়ে যাচ্ছেন তিনি, কিন্তু ভিতর থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। আম্মি আম্মি করে ডাকতেই নিশি ভিতর থেকে দরজা খুলে দিল। কি করছিলাম আমি? কখন থেকে ডাকছি? আমি তো ভাবলাম ঘুমিয়ে পড়েছো কিনা আবার। না বাবা, ঘুমাইনি, বসেছিলাম।
তারপর কেমন কাটালে 3 দিন? ভালো বাবা। আহিলার তোমার মাঝে কি কিছু হয়েছে আম্মি? নিশি এক পলক তার বাবার দিকে তাকিয়ে আবারও আগের মতোই দৃষ্টি স্থির করলো। তোমাকে নিয়ে বের হবার আগে আহিলা আমাকে ফোন করে পারমিশন নিয়েছিল। তার কথায় আন্দাজ করেছিলাম কিছু একটা হয়েছে তোমার সাথে। কিছুটা সময় তোমাদের দরকার ভেবে আমি পারমিশন দিয়েছিলাম। আর আরফিকে দিয়ে তোমার মাকে ম্যানেজ করিয়ে নেবে সে আশ্বাস আহিলা আমাকে দিয়েছিল। সব কিছু ঠিক আছে তো আম্মি? বাবার প্রশ্ন শুনে নিশি ড্রেসিং টেবিলের সামনে থেকে উঠে গিয়ে বাবার বুকে মুখ লুকিয়ে তার পাশে বসে পড়ল। নাজমুল সাহেব পরম যত্নে মেয়েকে আগলে ধরে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। বাবা, বলো আম্মি। আচ্ছা বাবা, আমার প্রতি ওনার ভালোবাসাটা কি তোমার মতো নাকি মায়ের মতো? তোমার ভালোবাসাটা আমার বুঝতে হয় না বাবা, তুমি আমাকে অনুভব করিয়ে দাও। কিন্তু মায়ের ভালোবাসাটা। আর বলতে পারল না নিশি। এখন আর একটা শব্দ বের করাও তার পক্ষে সম্ভব না। কান্না মুহূর্তটা এই মুহূর্তে বড্ড বেমানান। আম্মি, তোমার প্রতি আহিলের ভালোবাসাটা ঠিক আহিলের মতো না, আমার মতো না, তোমার মায়ের মতো। মনে আছে ইউএনডিপির সাথে ভোর 4টে থেকে 6টা পর্যন্ত ভিডিও কনফারেন্সের জন্য যে 2 দিন আমাকে অফিস কোয়ার্টারে স্টে করতে হয়েছিল? হুম। তোমার ইমার্জেন্সি অফিস কলের আগের দিন মা চিটাগাং গিয়েছিল নানুর কাছে 7 দিনের জন্য। ভিডিও কনফারেন্সের দিন সকালে তোমাদের বিয়ে হয়েছিল। আহিলের সাথে এর আগেও আমার সামনাসামনি কথাও হয়েছিল তোমাদের বিয়ের ব্যাপারে। সেদিন আমি ওর কথায় অনেকটা অবাক হয়েছিলাম। আহিল আর আহিলের পরিবার সম্পর্কে তোমার ফোপা আমার সাথে কথা বলেছিলেন। আহিলের বাবা নামি দামি বিজনেসম্যান, দুলাভাইও তো কোনো অংশে কম না। রামিসার জন্য আহিলকে দুলাভাইয়ের বেশ পছন্দ হলো। আহিল তখন সবেমাত্র জার্মান থেকে পড়াশোনা শেষ করে ফিরেছে। দুলাভাই তার মা বাবার সাথে কথা বলে বিয়ের কথা এগিয়ে রাখলেন। তারপর রামিসার ওই ঘটনা, সেই থেকে আহিলকে জানা। প্রথমে তাদের অবস্থান, আমার অবস্থান, এর উপর দুলাভাইয়ের ব্যাপারটা কীভাবে নেন। তোমার পড়াশুনো, সবচেয়ে বড় কথা তোমাকে বিয়ে দিতে হবে, ব্যাপারটা কখনো আমার মাথায়ই আসেনি। আমি আহিলকে সরাসরি না করে দিই, কিন্তু তোমার প্রতি তার দুর্বলতা দেখে আমি তাকে ভেবে দেখব বলে কথা দিয়েছিলাম। আর তোমার পড়াশোনা শেষ হবার পর এ নিয়ে ভাববো বলে কথা শেষ করেছিলাম। তোমাদের যেদিন বিয়ে হলো সেদিন আহিল আমার অফিস গিয়েছিল। আমি সবেমাত্র কাজ শেষ করে চেয়ারে গা এলিয়েছিলাম। এত সুন্দর পরিপাটি একটা ছেলেকে দেখে বেশ বিভ্রান্ত দেখেছিলাম সেদিন। এলোমেলো চুল নিয়ে নিষ্পাপ মুখ নিয়ে বসেছিল আমার সামনে। আমি কিছু বলার আগেই আমার হাত ধরে বলে উঠলো, আই এম সরি আঙ্কেল, আমি আপনার কথাটা রাখতে পারিনি। হোয়াট ডু ইউ সে? আঙ্কেল, আমি নিশিকে কিছুক্ষণ আগে বিয়ে করেছি, বাট এতে নিশির কোনো দোষ নেই, সে কিছুই জানতো না, বিলিভ মি। ইউ রাস্কেল, আমার মেয়ে কোথায়? এত বড় সাহস কি করে হয় তোমার? নিশিকে আমি আপনাদের বাসায় রেখে এসেছি। 2 দিন ধরে নিশির কোনো খোঁজ আমি পাচ্ছিলাম না। কোথায় কোথায় ওকে খুঁজেছি তা আমি নিজেও বলতে পারবো না। 2 দিন ধরে আমার গার্ডসরা আপনার বাড়ির সামনে, তারাও কিছু বলতে পারছিল না। আজ সকালে ওকে হাঁটতে বের হতে দেখা মাত্রই তারা আমাকে খবর দেয়। আমারও কি হয়েছিল আমি জানি না, ওকে ধরে এনে বিয়ে করে ফেললাম। এই 2 দিনে যতবারই আমার মনে হয়েছিল আমি ওকে হারিয়ে ফেলেছি, ততবারই আমি ওর প্রতি আরো কয়েক গুণ বেশি দুর্বল হয়ে পড়েছি। ও আমার মারণ বার হয়ে গেছে আঙ্কেল। আই কান্ট ইমাজিন মাই এক্সিস্টেন্স উইদাউট হার। নিশি আপনার কাছে থাকবে, এই বিয়ের কথা কেউ জানবে না। আপনি যেদিন বলবেন নিশিকে, আমি সেদিন পুরো দুনিয়ার সামনে আমার করে নিয়ে আসবো। সেদিন আহিলের কথাগুলো শুনে আমি এতটা অবাক হয়েছিলাম যে কখন তার কলা ছেড়েছি তা আমি নিজেই বলতে পারবো না। সেদিন আহিলের কথা, ওর ছলছল করা চোখ, তোমার প্রতি ওর মেজেস্টি দেখে আমি স্পষ্ট বুঝেছিলাম তুমি সুখী হবার জন্য আহিলের একার ভালোবাসাই যথেষ্ট। তোমার আর কষ্ট করে তাকে ভালোবাসতে হবে না, নয়তো আহিল তোমাকে ভালোবাসার কষ্টটাও কোনোদিন করতে দিবে না। বাবার কথায় সোজা হয়ে বসল নিশি। এই কথাগুলো বাবা তাকে এতদিন বলেনি। তুমি আমাকে এগুলো এতদিন বলনি কেন বাবা? আমি দেখতে চাইছিলাম তুমি আমাকে কথাটা লুকাবে কিনা, কিন্তু আমি বাড়ি ফিরে আই তুমি গড় গড় করে খুব স্বাভাবিকভাবেই কথাগুলো বলেছিলে। তোমাকে সেদিন আমার এতটাই স্বাভাবিক লেগেছিল যে মনে হচ্ছিল তোমার সামনে ঘটে যাওয়া কোনো কাহিনী আমাকে বলছো। All credit goes to your wife, Baba, because she'll teach me how impossible things is a possible. বলি নিশি আবার তার বাবাকে জড়িয়ে ধরে মুখ লুকালো। অসভ্যটা চেপে জড়িয়ে ধরে ধরে বাজে অভ্যাস করে দিয়েছে একদম নিশির।
অফিসের কাজের চাপে দম বের হওয়ার উপক্রম হয়েছে আহিলের। সকালে না খাওয়ায় এখন মাথাচাড়া দিয়ে উঠেছে। দুটো স্যান্ডউইচ আর এক গ্লাস অরেঞ্জ জুস পেটে চালান করে দিয়ে আবারও কাছে লেগে পড়ল সে। আশরাফ সাহেব একটার পর একটা মিটিং হ্যান্ডেল করে যাচ্ছেন। দম ফেলারও ফুরসত পাচ্ছেন না তিনি আজকে। দুপুরের লাঞ্চ আওয়ারে সেই কখন পেরিয়ে গেছে। আজকে বাড়ি ফিরে না শিমুলের হাতে ঘর ছাড়া হতে হয় তা ভেবেই ফুল এসি রুমে ঘাম ছুটিয়ে যাচ্ছে তার। বিকেলের দিকে আহিল ইমার্জেন্সি হেলিকপ্টার দিয়ে চিটাগাংয়ে পৌঁছে গেল। তার বাবার সাথে কথা বলে ডিলিং এর সব প্রজেক্ট নিয়ে নিচ থেকেই সে শিপে উঠিয়ে দিয়ে আহিল রাত 12টার পর রিসোর্টে ফিরল। সারাদিনের ধকল এক নিমিষে ঝেঁকে ধরেছে এখন তাকে, কিন্তু এখন কোনোভাবেই সে ঘুমের কাছে সারেন্ডার করবে না। গায়ের কোট আর শার্ট খুলে রেখে টি শার্ট আর ট্রাউজার নিয়ে ঢুকে পড়ল ওয়াশরুমে। কাঁধের উপর তোয়ালে রেখে বা হাতে পিছনের চুলগুলো মুছতে মুছতে বিছানায় বসে এক কাপ কফি অর্ডার করলো। কিছুক্ষণের মধ্যেই ওয়ার্ড বয় কফি দিয়ে গেল। পাশের বেডসাইড টেবিলে নিজের ফোনটা নিয়ে সেন্সর দিয়ে লক খুলতেই নিশির দুষ্টুমি করার একটা ছবি ভেসে উঠল স্ক্রিনে। ছবিটা কালই তুলেছিল আহিল। বনফায়ারের সামনে বসে আহিলের জ্যাকেটটার বাড়তি অংশ টেনে টেনে কাক সেজে সবার সাথে দুষ্টুমি করছিল। আবার কখনো মাথার হুডিটা সম্পূর্ণ টেনে দিয়ে চোখে ঢেকে খিলখিলিয়ে হাসছিল নিশি। ছবিখানা আহিল তখনই তুলেছিল। এলোমেলো চুলগুলো গালের দুপাশে, হুডিটা চোখের নিচ পর্যন্ত টানা, শুধুমাত্র ঠোঁটগুলো দেখা যাচ্ছে। আগুনের সামনে বসে থাকায় সারা গায়ে লালচে হলুদের আবরণ খেলা করছে তার। এক দৃষ্টিতে তাকিয়ে আছে আহিল ফোনের স্ক্রিনের দিকে। স্ক্রিনের উপরই নিশির ঠোঁটগুলো স্লাইড করে যাচ্ছে সে। কি করছে এখন পিচ্চিটা? ঘুমাচ্ছে নিশ্চিত। আহিলের খুব ইচ্ছে করছিল ছুটে চলে যেতে নিশির কাছে, আদর করে ঘুম ভাঙিয়ে দিতে। আজ সকালে ঘুম থেকে টেনে তোলার আগে কি কান্না জুড়িয়ে দিয়েছিল বাচ্চাদের মতো করে ঘুমের মধ্যেই। বারবার করে বলছিল আরো ঘুমাবো, আরো ঘুমাবো। আহিল সে কথা কানে না নিয়ে টেনে তুলেছিল বলে উঠে বসে হাতের মাসলের দিকটায় বেশ জোরে একটা কামড় বসিয়ে দিয়েছিল সে। শাওয়ার নিতে গিয়ে দাঁতগুলো চোখে পড়েছিল আহিলের। কথাগুলো ভাবতে ভাবতে আনমনে হেসে উঠল আহিল। কফিটাতে চুমুক দিতে দিতে বেলকনির দিকে এগিয়ে গেল আহিল। বেশ ঠান্ডা পড়েছে ঢাকায়, যদিও এখন গরম বলা চলে। সেখানে দাঁড়িয়ে কফিটা শেষ করে রুমে ঢুকলো। নিশকে ফোন দিতে গিয়েও কিছু একটা ভেবে ফোন দেওয়া হয়নি আহিলের। বিছানায় গা এলিয়ে দেওয়া মাত্রই নিশিকে দূরে রাখার কষ্টগুলো ঝেঁকে ধরল তাকে। পিচ্চিটাকে বুকে নিয়ে ঘুমানোর অভ্যাস হয়ে গেছে তার। কালকেও তো পিচ্চিটাকে বুকে নিয়ে জড়িয়ে চেপে ধরে ঘুমিয়েছিল আহিল। সারা রাত মেয়েটা ছটফট করেছে ছেড়ে দেওয়ার জন্য। রাত বাড়ছে আর তার সাথে নিশিয়ে ঝেঁকে বসেছে আহিলের অন্তর আর ব্রেইনে। তার সাথে সাথে নিশিকে কাছে পাওয়ার ইচ্ছা পাল্লা দিয়ে বাড়ছে। এই মুহূর্তে ঘুমটা তার বড্ড প্রয়োজন, না হলে এখান থেকে সোজা মেন্টাল হসপিটালে গিয়ে উঠতে হবে তাকে। আয়নায় নিজেকে দেখে খুব রাগ হচ্ছে নিশির। কাল রাতে প্রতিদিনকার অভ্যাসের মতন 3 কোয়ার্টার আর স্লিভলেস গেঞ্জি পরেছিল সে। রাতে তেমনভাবে খেয়াল করেনি। নিশি এর জন্য অসভ্যটা ফুল নেট জামা নিয়ে এসেছিল। ইস কি করেছে ফাজিল, বদের বদ। একবার সামনে পাই সবগুলো চুল ছিঁড়ে হাতে ধরিয়ে দিব। আমি এখন বাইরে যাব কি করে? নিশি রাগে ফুঁসছে। বেটা ফাজিল গাড়িতে ঘুমের মধ্যেও চুমু খেয়েছে। ভেবেছে আমি বুঝিনি, ধান্দাবাজ কথাকার। আহিলকে বকতে বকতে নিশি ওয়াশরুমে গোসল সেরে বেরিয়ে আসলো। আজকে 10:20 থেকে ক্লাস। ঘড়িতে 8:47 বাজছে। নিশি বেশ ধীরে সুস্থে রেডি হচ্ছে। ফুল স্লিভ ক্রিম অ্যান্ড লেমন কম্বিনেশনের একটা ড্রেস পরেছে। ফতুয়া ডিজাইনের বোতাম দিয়ে লাগাওয়া গলা। মেজাজটা আবারও খিচে যাচ্ছে তার বুকের দাগগুলো ঢাকা পড়লেও গলার দাগগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। বাধ্য হয়ে লাইট কালারের হিজাব করে নিল। ব্যাগ গুছিয়ে ফোন ঢুকিয়ে ডাইনিং থেকে 2টা জ্যাম লাগানো ব্রেড হাতে নিয়ে খেতে খেতে বেরিয়ে পড়ল কাজের মেয়েটাকে দরজা লাগানোর তাগদা দিয়ে।
এই সময়টাতে নিশিদের বাসায় কাউকেই পাওয়া যায় না। নাজমুল ইসলাম চাকরি সূত্রে অফিসে, আর মুমতাহার তার বুটিক্সের ক্লাস থাকলে নিশিও বেরিয়ে পড়ে। হাতের ব্রেড শেষ করে নিশি হাফ লিটার মজা কিনে নিল। এই জুসটার ম্যাঙ্গো ফ্লেভারটা কোনো তুলনাই হয় না তার, বাদবাকিগুলো তো লোকাল। আজকাল সকালে ঘুমিয়ে ঘুমিয়ে সে স্বপ্ন দেখছে ট্রেনের ছাদে বসে বোতলে মুখ লাগিয়ে মাজা খাচ্ছে, আর বাতাসে তার চুলগুলো এলোমেলো হচ্ছে। ট্রেন চলে যাচ্ছে সুন্দর সবুজে ঘেরা জঙ্গলের ভিতর দিয়ে, চারপাশে শুধু গাছ আর গাছ, সামনে কুয়াশা দেয়াল হয়ে সব ঢেকে রেখেছে। ট্রেন যত এগিয়ে যাচ্ছে কুয়াশা তত ঝেঁকে ধরছে, মনে হচ্ছে কুয়াশার দেয়াল ফুঁড়ে ট্রেন তার গতিতে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। নিশির তখন নিজেকে এত সুখী আর এত পরিপূর্ণ লাগছিল যা বলার বাহিরে। কথাগুলো এখনো ভাবতে সে সুখ সুখ ভাবটা আবার চলে আসছে। একটা সুন্দর স্বপ্ন এত সুন্দর করে সুখের অনুভূতি দিতে পারে তা নিশি এতদিন টিভিতে গল্পে অজস্রবার দেখেছে, পড়েছে, কিন্তু আজ নিজে অনুভব করেনি কখনো। ভাবতে ভাবতে আধা লিটার মাজা পেটে চালান করে দিল নিশি। দোকানের সামনে থেকে রিক্সা নেওয়ার কথা ছিল তার, কিন্তু স্বপ্ন নিয়ে সার্থিক হয়ে ভাবতে ভাবতে অনেকটা রাস্তা চলে এসেছে সে। এখন এইখান থেকে রিক্সা বা বাস কোনোটাই পাওয়া যাবে না, কিছু দূর এগিয়ে গিয়ে পাওয়া গেলেও যেতে পারে। কিছুটা সামনে এগোতেই সে খেয়াল করলো কিছু একটার সাথে আটকে গেছে সে। পাশে তাকাতেই দেখলো আহিল গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে তার ব্ল্যাক BMW এর সাথে। আহিল মুখে কিছু না বলে নিশিকে গাড়ির সামনের সিটে বসিয়ে নিজে ড্রাইভিং সিটে বসে পড়লো। তারপর কোনো দিকে না তাকিয়ে গাড়ি ফুল স্পিডে নিয়ে কিছুটা নির্জন জায়গায় চলে আসলো। সারা রাস্তা জিজ্ঞেস করে কোথাও যাচ্ছি তার উত্তর পেল না নিশি, পাবে কি করে? আহিল তো নিজেও জানে না। আজকে সকালে কিভাবে যে পরিমরি করে আহিল ছুটে এসেছে ইমার্জেন্সি হেলিকপ্টার নিয়ে তা শুধু পাইলট আর সে জানে, তার উপর পিচ্চিটা হিজাবে। উফ, এতটা কষ্ট আহিল কিভাবে সহ্য করছে সে নিজেই জানে না। গাড়িটা থামিয়ে আহিল সামনের দিকে তাকিয়ে আছে। নিশি আবারও শুরু করলো, আজকে আমার 3টে ক্লাস, আপনার জন্য কিন্তু 3 দিন আমি ভার্সিটি পা দিতে পারিনি। আহিল কিছু না বলে দরজা খুলে বেরিয়ে আসলো। মানে কি, এভাবে রাস্তা থেকে তুলে এনে এড়িয়ে যাচ্ছে কেন? কোনো কথারই উত্তর দিচ্ছে না কেন? পাশে তাকাতেই দেখলো নিরিবিলি একটা জায়গা, গাছগাছালি ভর্তি। সামনে মনে হয় দিঘি আছে, স্পষ্ট বোঝা যাচ্ছে না। কয়েকজন আশেপাশে কাজ করছে। আহিলকে দেখলো নিশি কাকে যেন ফোন করছে। গাড়িটা ভিতর থেকে লক করে গেছে অসভ্যটা। গ্লাসগুলো এতক্ষণ খোলা ছিল, কখন যে সব তুলে দিয়ে গেছে আর চাইলেও সে বের হতে পারছে না। এতটা মেজাজ খারাপ হচ্ছে বলার বাহিরে। কিছুক্ষণ পরে দেখা গেল যারা কাজ করছিল তারা আহিলকে সালাম দিয়ে চলে যাচ্ছে। নিশি ড্যাব ড্যাব করে তাকিয়ে তাকিয়ে দেখছে। হঠাৎ করে আচমকা আহিল নিশিকে সামনের সিট থেকে বের করে এনে পিছনের সিটের দরজা খুলে নিজে বসে নিশিকে কোলের উপর টেনে নিল। কাজটা আহিল এতটাই দ্রুত করলো যে নিশি পুরো ভ্যাবাচাকা খেয়ে আছে। আহিল নিশিকে মুখোমুখি বসিয়ে নিশির হিজাবটা খুলে গালের দুপাশে হাতের 4 আঙ্গুল ডুবিয়ে দিল আর বৃদ্ধাঙ্গুল রাখলো দুপাশের গালে। কালকে রাতের যন্ত্রণাটা আবারও মাথাচাড়া দিচ্ছে তার। 2 হাতের বৃদ্ধাঙ্গুলগুলো নিশির ঠোঁটে খেলা করছে। কালকে রাতে এই ঠোঁটগুলোই তো যন্ত্রণায় পুড়িয়েছে তাকে। সবকিছু ভুলে আহিল ডুব দিল নিশির ঠোঁটে। নিশিও শান্ত পাখির মতন চুপ করে আহিলের টি শার্টের বুক পকেটের দিকটা খামচে ধরেছে। সকালে সমস্ত রাগগুলো যেন আহিলের এই ঠোঁটের স্পর্শে চুপসে আছে। নিশির সমস্ত শরীর জুড়ে খেলা করছে আহিলের হাত, আর গলার দিকে সবগুলো বোতাম খুলে মুখ ডুবাতেই নিশি আহিলকে সরিয়ে সিটে বসে পড়ল। কি হলো, এমন করলে কেন? নিশি চুপ খেয়ে আছে আহিলের লাল চোখগুলো দেখে, আর আহিলার কিছু না বলে নিশিকে টেনে আবারও কোলে তুলে নিয়ে ঠোঁট চেপে ধরলো। ছেড়ে দেবার আগে ঠোঁট কামড়ে দিয়ে দিল। নিশি চেঁচিয়ে কোল থেকে নেমে যেতে চাইলে শক্ত করে কোমর চেপে ধরে বসিয়ে রাখলো কোলে। জামার পেছনের জিপারটা টেনে দিয়ে জামাটা ঠিক করে দিল।
ঠিক মতো ক্রিমটা লাগাতে দিলে নিশ্চয়ই দাগগুলো এখানে থাকতো না, আর অমন লালও হয়ে থাকতো না। নিশির জামার বোতামগুলো লাগাতে লাগাতে বলতে লাগলো, সব সময় শুধু আমার দোষ ধরা। এগুলো তো আমায় বাড়ি পৌঁছে দেবার দিন সকালে করেছেন। আপনি একদম বাজে। তোমার মতো বউ কপালে জুটলে বাজে না হলে মরতে হবে। নিশি কিছু না বলে গাল ফুলিয়ে আহিলের বুকে পিঠ ঠেকিয়ে তার কোলে বসে রইল। আহিল নিশির চুলের পাঁচ ক্লিপটা খুলে দিতেই ভেজা চুলগুলো আহিলের কাঁধের উপর পড়ল, আর তার সাথে সাথে চুল থেকে টপ টপ করে পানি তো আছেই। এতক্ষণে আহিল নিশির জামা আর সালোয়ারের পিঠ আর কোমর ভিজার কারণ বুঝতে পারল। কে বলবে একদিন আগে মাত্র জ্বর থেকে উঠেছেন উনি, ছুট পেয়ে আবারও নিজের মতন করে চলা শুরু করে দিয়েছে। নিশিকে কোল থেকে নামিয়ে সিটে বসিয়ে দিল আহিল। গোসলের পর মাথা চুল মুছলি কেন? কি হলো, চুপ করে আছো কেন? ক্লাসের দেরি হয়ে যাচ্ছিল। তাই নাকি? হাফ লিটার মাজার বোতল হেলে তুলে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে খেতে গিয়ে দেরি হয়নি? নিশ্চয়। কি হলো, কথা বলছো না কেন? জ্বর সেরে একদিন পার হতে না হতেই বারবার করে বলেছিলাম জল না খাটাতে। কিছু বললে হু হা করে কাটিয়ে দেবে, করবে সেটাই যা ওনার মন চাইবে। কথাগুলো বলতে বলতেই আহিল তার ব্যাগ থেকে টাওয়াল খুলে নিল। হেলিকপ্টারে ঢাকা পৌঁছেই ড্রাইভারের থেকে গাড়ি নিয়ে নিশিকে পিক করলো, যার কারণে আর বাড়ি যাওয়া হয়নি তার। বেশি ভালোবাসি বলে আপনার কাছে আমি মাথা বেঁচে দিইনি, আর আদর করি বলে যে শাসন করা ভুলে যাবো তা কিন্তু মোটেও ভাববেন না। কথা না শুনলে নিজের মর্জি মতো খেলায় ফেলায় চললে কিন্তু পিটিয়ে ফর্দা করে দেবো, মনে থাকে জানো। তাওয়াল দিয়ে নিশি চুলটা মুছতে মুছতে বললাম। আহিলকে আর কিছু বলতে না দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল নিশি। কেন যেন অসভ্যটার বকাগুলো আজকে শুনতে ভালো লাগছে। আজকে সকালে দেখা স্বপ্নের মতন সুখ সুখ লাগছে তার। বাবার কথাগুলো কি তাহলেই ঠিক ছিল? অসভ্যর একার ভালোবাসাই আমার এই এক জীবনে সুখী হওয়ার জন্য যথেষ্ট। নিশিকে ছাড়িয়ে আহিল আবার চুল মুছতে মনোযোগ দিল। এভাবে আচমকা নিশির জড়িয়ে ধরাতে আহিল খুব বিরক্ত হইল। চুল মুছছি দেখছিলে না, এইভাবে জড়িয়ে ধরলে কেন? আমি চুল মুছতে মুছতেই বললাম কথাটা। আমি ধরলেই দোষ, নিজে যে যখন তখন চেপে ধরে চুমু দিতে দিতে দম বন্ধ করে ফেলে তার বেলায়। তো আমার দম বন্ধ করে ফেলো, আমি কি মানে করেছি নাকি? আহিলের কথায় নিশির চোখ পিটপিট করে তার দিকে তাকাতেই আহিল চোখ মেরে দিল। রাগে নিশির দাঁত মুখ খিঁচে আহিলের দিকে তাকাল। ততক্ষণে আহিল তোয়ালে রেখে চুলে হাত ডুবিয়ে ছেড়ে সমান করছে, আর ঠোঁটের দুষ্টু হাসি টেনে ভ্রু নাচিয়ে কি হয়েছে জিজ্ঞেস করতে লাগলো। আহিলের হাসিতে নিশির রাগে আরো ঘি পড়লো। ঝটকা দিয়ে আহিলের হাত চুল থেকে সরিয়ে একটু দম নিয়ে ওনাটা ডান কাঁধ থেকে নামিয়ে নিয়ে সিটে হাঁটু গেড়ে আহিলের কোলে বসে গলা পেঁচিয়ে ধরলো। নিশির আচমকা এমন কাজে আহিল ভেবা গঙ্গারাম হয়ে আছে। ঘোর কাটিয়ে নিশির কোমর পেঁচিয়ে ধরে একদম নিজের সাথে মিশিয়ে ধরলো আহিল। তো দম বন্ধ করে ফেলি। বাহ, 3 দিনে এত ইমপ্রুভমেন্ট, আই এম ইমপ্রেসড। বলেই নিচে থুতনিতে হালকা করে ঝটফট চুমু খেলাম আমি। নাও ইটস মাই টার্ন টু ইমপ্রেস ইউ মোর। বলেই নিশি আহিলের গলার পাশ থেকে নাক ঘষে হালকাভাবে চুমু খেয়ে ওই একই জায়গায় খুব জোরে জোরে কামড়ে ধরলো। আহিল চেঁচিয়ে ছাড়তে চাইলে নিশি আরো গলা পেঁচিয়ে ধরলো, তারপর নিজে থেকে ছেড়ে দিল। রাগ খুশি কোথাকার, মেরে ফেলা ধান দাঁড়িয়েছিল নাকি? দম বন্ধ করার। বলে নিশি কোল থেকে নামতে চাইলে আহিল আরো শক্ত করে নিশির কোমরটা চেপে ধরলো। ছাড়ুন। কেন ছাড়বো কেন? নিজের ইচ্ছে করে চলেছ, এত কিছু দিয়েছ আর এমনি এমনি ছেড়ে দেবো? কি 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 করবেন আপনি? এখন কিছুই করবো না, তবে কথা দিচ্ছি সময় সুযোগ মতো সুদে আসলে এমনভাবে ফিরিয়ে দেবো যে অ্যান্টিবায়োটিক ক্রিম লাগিয়েও গোলাতে পারবে না। অবশ্য তুমি নিজে লাগানোর মতো অবস্থায় থাকবে কিনা সেটাও কথাও একটা। কথাগুলো বলতে বলতে আহিল নিশির বুকে গলায় আর মুখ ডুবালো। নিশির চোখ বন্ধ করে আহিলের দুপাশের কাঁধের টি শার্টের অংশটুকু আঁকড়ে ধরলো। কিছুক্ষণ পর আহিল নিশিকে ছেড়ে দিল। তুমি একটা উইট। আই আই আই। কথা শেষ না করে আহিল নিশির কোল থেকে নামিয়ে গাড়ি থেকে বেরিয়ে পড়লো। এই মেয়েটা দিনে দিনে তার ব্যক্তিত্বে মরিচা ধরিয়ে একদম শেষ করে দিচ্ছে। নিজের প্রতি এতটা নিয়ন্ত্রণহীন তো সে আগে কখনো ছিল না। না, এভাবে চললে নিশিকে এতদিন দূরে রাখা আর তার পক্ষে সম্ভব হবে না।
অভিমানী চোখের জলগুলো অবাধ্য হয়ে নিশ্চিন্তের আখি পল্লব হতেই ঝরে পড়ল নিশির। বড্ড অভিমান হচ্ছে আহিলের উপর। কেন হচ্ছে? নিশির ইচ্ছে অনুসারে যে অভিমানটা এখন বড্ড বেমানান, তাহলে কেন? দরজাটা খুলে দিতেই তাদের চোখাচোখি হয়ে গেল। মিষ্টি হেসে আহিল নিশিকে গাড়ি থেকে নামিয়ে সিট থেকে নিশির ওড়নাটা নিয়ে নিল। ওড়নাটা গায়ে সুন্দর করে পেঁচিয়ে দিয়ে হাঁটতে হাঁটতে নিশিকে নিয়ে দিঘির সামনে চলে গেল। বিশাল দিঘিটা ভালো করে না দেখলে যে কেউ এটাকে প্রথম দেখাতেই নদী ভাববে। দিঘিটার বেশ অনেকটা মাঝখান পর্যন্ত গোলাকার ব্রিজের মতন। আহিল নিশিকে সেখান দিয়ে পাশাপাশি দাঁড়িয়ে বাহাত দিয়ে আগলে রাখলো। নিশি আহিলের হাতখানা ছাড়িয়ে সামনে রেলিং ধরে দাঁড়িয়ে পড়ল। আহিল ফোন নিয়ে কোথায় যেন চলে গেল, আবার ফিরে এসে দিঘির পিছন দিয়ে রেলিংয়ে ভর দিয়ে নিশির দিকে মুখ করে তাকালো। কাল তোমার স্ট্যাটিস্টিক আর ইকোনমিক্স ক্লাস 7:45 থেকে 9:50 পর্যন্ত। আজকের শিডিউল টিচারদের সাথে। কি স্যার কেন আমাকে রিপিট ক্লাস করাবে? সেটা তোমাকে ভাবতে হবে না। আমি এত সকালে উঠতে পারবো না। তোমাকে জানিয়েছে তোমার মতামত চাইনি। এই পড়াশোনার জন্য এত কষ্ট করছে ওরে ফাঁকি দেবে ধান্দা। ও হ্যালো, ক্লাস আজকে ছিল আর আমি অন টাইমে ক্লাস অ্যাটেন্ডও করতাম। আপনি আমাকে তুলে আনলেন কেন? স্বামী সেবা করাতে নিয়ে আসছি। উফ নিশু যা লাগছে না। তোমাকে এখন যদি শাড়ি পরে কোমরে আঁচলে দিতে থাকতো না, পুরো একেবারে গিন্নি মনে হয়ে থেকে যেত। থাক, আর বলা লাগবে না তোমার। আমাকে সামলাবা, সংসার সামলাবা, সংসারে কাজ করবো, দেন প্রতি বছর একটা করে বাচ্চা। পড়াশোনা করে কষ্ট করে আমার সাথে অফিস করতে হবে না। নিশি উত্তরে শুধুমাত্র একটা ঢোক গিরল। অশুভটা কি বলছে এসব? প্রতি বছর একটা করে বাচ্চা? এত বাচ্চা কিভাবে সামলাবে সে? জীবনটা কি হসপিটালে ওটিতে কেটে যাবে নাকি তার? নিশিকে নিয়ে আহিল বিকেলের দিকেই ফিরল। আরফিকে পড়ানোর জন্য বাড়ির গেটের সামনে নামিয়ে দিয়ে গেল। 3-4 দিন মিস হয়ে গেল। মাও অনেকবার প্যাচ প্যাচ করেছে ব্যাপার নিয়ে। ছোটবেলা থেকেই আহিল দেখে এসেছে পড়াশোনার ব্যাপারে অনেক স্ট্রিক্ট তিনি, অথচ নিজে ছোটবেলা পড়াশোনা করবে না আর দাদানের দেওয়া শর্ত মোতাবেক ফকির আলীকে বিয়ে করতে রাজি হয়ে গিয়েছিলেন। অথচ এখন কি আমূল পরিবর্তন। নিশি বাড়িতে ঢোকার পরই শিমুল বেগম তার দুঃখের ভান্ডার নিয়ে বসেছেন। এতদিন তিনি এই কথা কিভাবে যে চেপে রেখেছেন তা তিনি নিজেও বলতে পারবেন না। তার বর্তমানে প্রধান এবং প্রথম সমস্যা, তার ছেলে বিয়ে করছে না। তিনি মুখ ফুটে বিয়ের কথা বলতেও পারছেন না। আমার কি সোনা টুকরা ছেলে মাগো, লাখে একটা। সোনার টুকরা না কয়লার টুকরা, লাখে একটা বজ্জাত আর অসভ্য আপনার ছেলে। মনে মনে কথাগুলো বলে নিশি শুধু হেসেই গেল। ভাগ্য করে এমন বোর পাওয়া মুশকিল, বুঝলে নিশাত? আন্টি, নিশাত না, নাতাশা। এত ভাগ্য আল্লাহ আমায় কেন দিল? আগে জানলে কেজি দরে বেচে দিতাম গো, অসভ্যের মা। ধুর, নাতাশা নামটা কেমন বাতাসা বাতাসা লাগে। আমি বরং নিশাত ডাকি। মাগো, তোমার কথা মতো আরিফকে দিয়ে তোমার আঙ্কেলকে দিয়ে বলিয়েছিলাম, কিন্তু ছেলে যে খাবার টেবিল থেকে রাগ করে উঠলো। রাগে একেবারে 3 দিনের ট্যুর করে জঙ্গলে জঙ্গলে গড়ে বাড়ি ফিরলো। এদিকে তুমিও নাই। আমি যে কিভাবে দিন পার করছি বলে বোঝাতে পারবো না। অসভ্যের মা গো, আপনার ছেলে টুরে গেছে কে বলেছে? সে তো আমারে তুলে নিয়ে গেছে। কি খায় এটারে পয়দা দিয়েছিলেন গো অসভ্যের আম্মা। আমার জীবন চাপা শুটকির মতো হয়ে গেছে গো। আপনাদের বজ্জাত পোলায় আমার জীবনটারে তেনা বানাই দিল গো অসভ্যের মা। এখন আবার আমার ঘুমের পেছনে হাত ধুইয়া লাগছে। নিশির ইচ্ছে করছে এই মুহূর্তে ফ্লোরে বসে হাত পা ছড়িয়ে বুক চাপড়ে বিলাপ করে কাঁদতে। বাবা ভুল বলেছে। এই ছেলের ভালোবাসা গোলাপ ফুলের কাটার মতন যন্ত্রণাদায়ক। ফারাজের চেম্বারে বসে আছে আহিল। ফারাজ সে কখন থেকে মুখ টিপে হেসে যাচ্ছে আর টর্চ দিয়ে আহিলের ঘাট দেখে যাচ্ছে। মারাত্মক ভয়ঙ্কর ভালোবাসা দেখছি। ব্লিডিং হয়েছে নাকি? সামনের রাক্ষসের দাঁতগুলো তো সম্বল, কামড় দিয়ে পোড়া বাদরের মতো ঝুলেছিল। বিয়েটা শুধু বাড়ি জানিয়ে হয়নি বলে, নাহলে দোস্ত দুজনে মিলে আসতাম আজকে, বলেই আহিল হাসতে শুরু করে দিল। মনে হয় যেন তার অপেক্ষা করছিস তুই। তোর জন্য নিশি একেবারেই মোক্ষম। এত কিছু জানি না। এই মেয়েটার রূপকথা রাক্ষসদের মতো প্রাণ ভ্রমরা হয়ে গেছে আমার। তাহলে রাক্ষস বলছিস নিজেকে? পেতনি বউ পালতেছি আর নিজে রাক্ষস হবো না?
তোদের বাচ্চাগুলো কি হবে রাখি? ভেবে দেখিনি দোস্ত, ভালো কথা মনে করছিস। আসতে কর না। টিটেনাসটা নিয়ে নে, ইনফেকশনের কোনো হাত পা নেই, দিয়েছে তো কামড় একেবারে মাছ বাজারে, সামলাবি কি করে? আহিল কিছু না বলে ফারাজের দিকে তাকিয়ে আছে রেগে। আচ্ছা, ইনজেকশন দিতে গেলে যদি জিজ্ঞেস করে কি বলবি? বউ কামড়েছে বলবি? আহিলের ফারাজের কথায় মেজাজ বেশ চড়ে গেছে। এই মেয়ে জেনে শুনে তাকে হেনস্থা করার জন্য এই কাজ করেছে। সুয়ার টু গড, সুদে আসলে হিসেব করবে সে একেবারে নিজের মতন করে। কথাগুলো ভাবতেই আহিলের একটা পৈশাচিক আনন্দ হচ্ছে। খেতে বসে নিশি রানীকে সেই লেভেলের বকাঝকা করছে, কিছু বলা যায় না বলে লাই পেয়ে পেয়ে একেবারে মাথায় উঠে গেছে সে। ফাজিল মেয়ে কথাকার। রানীর কথায় নিশি ঠোঁটে ঠোঁট চেপে খাবার বন্ধ করে বসে আছে। ঝাল লাগার সারাংশ এতক্ষণে ক্লিয়ার হলো তার কাছে। আফা, আজ কি রাস্তায় উপর হইয়া পড়ে ঠোঁট ঘষা খাইছিলেনি? না মানে যেমন লাল হইয়া আছে তাই কইলাম আর কি। মা গো মা, খাইতে গেলেও বুঝি লিপস্টিক যেমন লাগে। এটা নিউ ফ্যাশন। আফা, ঠোঁট ফুইলাডা। এত বেশি বকবক করিস কেন? যা ডাল নিয়ে আয়, আমি ডাল দিয়ে ভাত খাবো। আফা, ডাল দিয়ে খাইলে তো লিপস্টিক ধোয়ান যাইবো। এর চেয়ে আপনি কষা মাংস দিয়েই খান, লিপস্টিকের একটা মান সম্মান আছে না। লিপস্টিক ধুয়ে গেলে আবার দিব, তোকে আমার লিপস্টিক নিয়ে এত ভাবতে হবে না। ডাল দে। মাংস ভুনা, শিং মাছের ঝোল, কাঁচা টমেটো দিয়ে ঝাল ঝাল করে, শোল মাছ, এসব ফেলে এখন কি না তাকে ডায়রিয়া রোগীর মতো ডাল দিয়ে সাদা ভাত খেতে হচ্ছে। অসভ্য কোথাকার। কি করছে আমার ঠোঁটখানা? প্রত্যেকটা চামড়ার ভাঁজে যেন দাউ দাউ করে আগুন জ্বলছে। রাতে বাড়ি ফিরে আবারও স্ত্রীর টোপের মুখে পড়লেন আশরাফ সাহেব। স্ত্রীর অভিযোগ অনুসারে তিনি আজও টং দোকানে তেলে ভাজাভুজি খেয়ে এসেছেন। বিশেষ সূত্রে সে খবর উদ্ধার করেছে শিমুল বেগম, কিন্তু তার স্পাই তাকে ভুল খবর দিয়েছে একটু। আজ তিনি নিজে খাওয়ার পর সাথে করে নিয়েও এসেছেন, আর সেটার অবস্থান করছে তার অফিস ব্যাগে। কিন্তু শেষ রক্ষার আশরাফ সাহেব করতে পারলেন না। গন্ধ শুকে শুকে সেটাও খুঁজে বের করে ফেলেছেন শিমুল বেগম। ভেবেছিলেন বাড়ি ফিরে ফ্রেশ হয়ে বাগানে লুকিয়ে লুকিয়ে গরম গরম ধোয়া ওঠা চায়ের সাথে খাবেন এগুলা, কিন্তু তার হলো না। পেক থেকে ছো মেরে প্যাকেট নিয়ে স্থান ত্যাগ করলেন শিমুল। রাতে খাবারের পর শিমুল বেগম কথার অবাধ্যতা এবং লুকানোর শাস্তি স্বরূপ আশরাফ সাহেবকে নিজের বিছানা থেকে বয়কট করে গেস্ট রুমে শিফট করেছেন। আশরাফ সাহেব পরাস্ত সৈনিকের মতন নিজের প্রিয় বালিশ আর চাদরখানা নিয়ে মনের দুঃখে হেলে দুলে গেস্ট রুমে পদার্পণ করলেন। বেশ রাত করেই ফিরলেন আহিল। ফারাজ চেম্বার শেষ করে আড্ডা দিয়ে খাওয়া দাওয়া শেষ করে তবেই ছাড়ল। তার সাথে বউ রাক্ষসে কামড় দেবার সুবাদে আজকের খাবারের বিলটা আহিলের কাছ থেকে আদায় করে নিল। সিরিয়াসলি ফারাজ, কামড় খেলাম আমি, কষ্ট পেলাম আমি, টিটেনাস নিলামও আমি, আর তুই সেই খুশিতে আমাকে দিয়ে বিল দেওয়ালি? এখানে তুই কি ভেবে খুশি হলি? হ্যাঁ, আমাকে একটু বলবি প্লিজ? শোন, খুশি নাম্বার 1 নিশিতকে কামড়েছে, খুশি নাম্বার 2 একদম মেসোপট্টিতে কামড় দিয়েছে। তুই কিভাবে সামলাবি তা ভেবে আমি আনন্দে শিহরিত হচ্ছি। ফারাজকে মাঝপথেই থামিয়ে দিল আহিল। ওনের দুঃখে তো বেশ বাঁদরের মতো লাফাচ্ছিস। আজ যদি সোহানা এমন করতো? মডেল বউ পালা বেশ ঝামেলা ভাই। সে তো আমাকে এখন ওই আলটিমেটাম দিয়ে দিয়েছে, সব কিছু সে মেনে নেবে, আমি যেভাবে বলবো সেভাবেই হবে, কিন্তু তার গায়ে একটা দাগও হতে পারবে না। এর নড়চড় হলে পরদিনে ডিভোর্স। এত বুঝলাম, কিন্তু কোনো লাভ হলো না রে ভাই। কি এক আলটিমেটাম দিল, পানি না সে মাছ ধরবার মতো। এটা কি সম্ভব বল? আহিলের বেশ মজা লাগলো ফারাজের দুঃখে। সে তো হাসতে হাসতে কুটি কুটি প্রায়। তাহলে তো বলতেই হচ্ছে, আমার আনাড়ি পিচ্ছি বউটাকে নিয়ে আমি বেশ সুখেই সংসার করছি। চল, এই খুশিতে তোকে আবার খাওয়াবো। কিন্তু ফারাজ এবার রাজি হলো না। আহিল তো নিজের কষ্ট মিটিয়ে ফেললো তার কষ্টগুলো মনে করিয়ে দিয়ে। ফারাজের কাছ থেকে ফিরতে ফিরতে আহিলের ফোনে ব্লুটুথ সেট করে ড্রাইভিং সিটে বসে নিশির নাম্বার ডায়াল করে গাড়ি স্টার্ট দিল। 3 বারের মাথায় নিশি ফোন রিসিভ করে ঘুমের ঘরে কি গাইগুই করলো কিছুই বোঝা গেল না। হায় হায়, আমার বাচ্চাগুলোর জানি কি হাল হয় আল্লাহই জানে।
এই মেয়ে যে হারে ঘুমায় না, সারাদিন অফিস করে দেখা গেলো আমাকেই বাবু কোলে নিয়ে বসে থাকতে হচ্ছে। তুমি আরো কয়েক বছর আগে কেন পৃথিবীতে আসলে না নিশু? তাহলে তো এত সমস্যা হতো না, তোমাকে ছেড়ে আমার এইভাবে থাকতে হতো না। নরম বিছানাটা হঠাৎ আমার শক্ত লাগছে কেন? রাতে তো নিজের রুমে নিজের বিছানায় ঘুমিয়েছিল। চোখ খুলতেই ওদের লাইটের আলোটা চোখে গিয়ে বিঁধল তার। কয়েকজন ডাক্তার কি যেন কথা বলছে। নিশির পেটের কাছটা দাঁড়িয়ে নিজের দিকে তাকাতেই দেখলো নীলরঙা পোশাক পরে আছে। সে কখন পরলো এগুলো? এখানে কিভাবে আসলো? পাশে একটা দোলনা রাখা, একটা নার্স কোলে করে এসে সেটাতে বাচ্চা রেখে গেছেন। কি সুন্দর ঘুমিয়ে আছে সে, কিন্তু নিশি বাচ্চার চেহারাটা ঝাপসা দেখছে, স্পষ্ট দেখতে পাচ্ছে না। অনেক চেষ্টা করেও দেখতে পাচ্ছে না, কাউকে ডাকতেও পারছে না। মুখে যেন কি ভর্তি করে দেওয়া হয়েছে। অসভ্যটা পাশে বসে চুলের গোড়ায় গোড়ায় হাত বুলিয়ে দিচ্ছে আর পাশের গালে নাক ঘষছে। পাশে তাকাতেই অসভ্যটাকে দেখতে পেল নিশি। সেও তার মতনই পোশাক পরেছে, বড্ড আদুরে লাগছে তো অসভ্যটাকে। এর আগে তো এত সুন্দর লাগেনি তার কাছে। অথচ ভালো করে দেখলে তো মাতালের মতন তাকিয়ে আছে নিশির দিকে আহিল। আচমকা রানী এসে বলতে শুরু করলো, দেখি সরেন তো, আফারে লাল লিপস্টিক লাগাই দেই। আফার বাচ্চা হয়েছে, একটা সাজগোজের ব্যাপার আছে না। আফা হা করেন, লিপস্টিক লাগামু। করলো কি বলছি রানী, এইসব তার বাচ্চা? হা করে লিপস্টিক লাগাবো বলছেটা কি এই ফাজিল মেয়ে? আর ভাবতে পারলো না নিশি অসভ্যটার মা ডান পাশের সোফায় বসে বিলাপ করে কাঁদছে। মা গো, আমার সোনা টুকরা ছেলের এই কয়লা টুকরার বাচ্চা কিভাবে হইল? এই বজ্জাত বেটি, তুই কার সাথে আমার ছেলের বাচ্চা পাল্টাইছিস? আহিলের বাপ কই গেলা তুমি? এই মুটকির সাথে আমি পারছি না। এই মুটকি, আমার চুল ছাড়। কাল 2300 টাকা খরচ করে হেয়ার ট্রিটমেন্ট করেছি মাত্র। আস্তে ধর বলছি, আমার চুল ছিঁড়ে যাবে। বা পাশে তাকাতেই দেখা গেল অসভ্যটা রানীর সাথে লিপস্টিক নিয়ে ঝগড়া করছে। এর মধ্যে আরফি আপেল খেতে খেতে রুমে ঢুকে নিশির কাছে বই নিয়ে এসে বসেছে। এর মধ্যেই দোলনায় রাখা বাচ্চাটা চিৎকার জুড়ে দিল। নিশির দম বন্ধ হয়ে আসছে, এত চেঁচামেচি আর নিতে পারছে না সে। নিঃশ্বাস নিতে বেশ অসুবিধা হচ্ছে তার। ঝগড়া করতে করতে কি ওই রুমে সব অক্সিজেন ওরা খেয়ে ফেলছে নাকি? এই অসভ্য জঙ্গলিগুলো ছাড়াও যে রুমে আরেকজন আছে সেদিকে কোনো খেয়ালই নেই। আর পারছে না সে, শ্বাস একেবারে বন্ধ হওয়ার উপক্রম। বিছানার উপর ধরফড়িয়ে বসে জোরে জোরে শ্বাস নিচ্ছে নিশি। খুব অদ্ভুত রকমের বাজে একটা স্বপ্ন দেখছে সে। কপাল থেকে গাল বেয়ে টুপটাপ করে ঘাম পড়ছে তার, সারা গা ঘামে চেপে চেপে করছে। আর এইভাবে ঘুমানো যাবে না। গোসল করা এখন ফরজ কাজ হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে। ওয়াশরুমের দিকে ঘড়ির দিকে তাকাতেই দেখলো 3:45 বাজে। গোসল সেরে চুলে টাওয়াল পেঁচাতে গিয়ে কিছুক্ষণ নিজের আয়নার দিকে তাকিয়ে রইল নিশি। ফোনটা হাতে নিতেই আহিলের পাঠানো মেসেজের নোটিফিকেশন ভেসে উঠল তার স্ক্রিনে। 7টার আগে রেডি হয়ে থাকতে বলে মেসেজ পাঠিয়েছিল আহিল। ফোনটার পাশে রেখে একেবারে দাঁত ব্রাশ করে জামা পরে মাথায় টাওয়াল পেঁচিয়ে ঘুম দিল নিশি। অনবরত ফোনের ভাইব্রেশনে ঘুমে ঢুলতে ঢুলতে নিশি ফোনের দিকে একবার তাকিয়ে ওয়াশরুমে ঢুকে চোখে মুখে পানি ছিটিয়ে রুমে এসে মাথা থেকে তাওয়াল খুলে চুল আঁচড়ে নিল। চুল এখনো বেশ ভিজে আছে, চোখ থেকে ঘুম একেবারেই সরছে না। বিছানার বালিশ যেন আকুলি বিকুলি করে ডাকছে তাকে। আহিলের ফোনে ধ্যান ভাঙলো তার। 6:50 বাজে। ব্যাগ কাঁধে নিয়ে ওড়নাটা স্কার্ফের মতন করে গলায় পেঁচিয়ে রেখে ঘুমে ঢুলতে ঢুলতে বেরিয়ে পড়ল নিশি। গলির মোড় থেকে আহিল পিক করে দ্রুত রাস্তা পাল্টে নিল। সিটে বসে আবারও ঘুম, সে মাথাটা ভার হয়ে আছে তার। আহিল সিট বেল্ট লাগিয়ে দিয়েছিল। বেশিক্ষণ চোখ বন্ধ করে থাকতে পারল না নিশি। ভেতর থেকে দলা পাকিয়ে বমি আসছে তার। নিশি সিট থেকে উঠে বসতেই জানালার কাজ লাগিয়ে দিয়ে মাথা বের করে গড়গড় করে বমি করে দিল। ততক্ষণে আহিল গাড়ি সাইড করে থামিয়েছে। গাড়ি থেকে বের হয়ে নিশির দিকে দরজা খুলে দিল। তারপর ওয়াটার পটটা এগিয়ে দিল সে। সকাল সকাল কুসুম গরম পানি পেটে পড়তেই আরেক দফা বমি হয়ে গেল নিশির।
বেশ জোর করে অনেকটা পানি খাইয়ে দিল আহিল নিশিকে। গাড়িতে থামলো গিয়ে আহিলের অফিসের সামনে। নিশিকে নিয়ে আহিল নিজের কেবিনে চলে আসলো। ফ্রাইডে হওয়ায় আহিলের অফিসে টিচারদের আসার ব্যবস্থা করলো। সকালের ব্রেকফাস্ট ঠুসে ঠুসে নিশিকে খাইয়ে 1 কাপ কফি ধরিয়ে দিল তাকে। নিশির সাথে সাথে আহিলও খাবারটা কমপ্লিট করে কফি নিয়ে ডেস্কে চলে গেলেন। কিছুক্ষণের মধ্যেই জন স্ট্যাটিস্টিকের স্যার কেবিনে এগিয়ে দিয়ে গেলেন। স্যার আর আহিল হ্যান্ডশেক করে নিশিকে দেখিয়ে দিলেন। স্ট্যাটিক শেষ হতেই মেয়ার ইকোনমিক্সের স্যারকে ঢুকিয়ে দিয়ে গেলেন। এই স্যারটা আহিলের থেকে ছোট হবে, নিউ জয়েনিং। আহিল নিশিকে দেখিয়ে দিতেই তিনি বলে উঠলেন, আরে মিস নিশি, দ্য ক্যাম্পাস স্লিপিং কুইন। নিশি সালাম দিল। আপনার? মাই উড বি ওয়াইফ। স্যার আর কিছু না বলে সোফায় বসে লেকচার পয়েন্ট আউট শুরু করলো। নিশি বেশ বিরক্ত হলো। এর কোনো মানে হয়? ক্লাস হবে সবাইকে নিয়ে, কথা হবে, স্যারকে লুকিয়ে লুকিয়ে হাসি হবে, আর মাঝে মধ্যে মুখের সামনে বইও ঘুমা হবে। এভাবে একা একা ধর 2টা স্যারই মাথায় ঠাসিয়ে ঠাসিয়ে ওরা বুঝিয়ে দিয়ে গেছে, করবেই বা না কেন? আহিল তাদেরকে একদিনের লেকচারে 3 গুণ পেমেন্ট করেছে। স্যার রুম থেকে বের হতেই নিশি সোফার কুশন দিয়ে শুয়ে পড়েছে। আহিল তার কিছু কাজ কমপ্লিট করে নিশিকে টেনে তুলে দিল। তারপর নিশিকে নিয়ে কালকের বাগান বাড়িতে রওনা হলো। গাড়িতে থাকা অবস্থায় নাজমা সাহেব নিশিকে ফোন করলো। কোথায় তুমি আম্মি? রাস্তায় বাবা। আহিলের সাথে? হুম। আচ্ছা, সাবধানে থেকো। আহিলের সাথে আমি কথা বলে নিব। আচ্ছা। আহিল নিশির সাথে জন মেয়ারও এসেছে। অন্য গাড়িতে নিশিকে নিয়ে আহিল উপরে চলে গেল জন আর মেয়ারকে কিছু ইনস্ট্রাকশন দিয়ে। নিশিকে নিয়ে রুমে আসতে গিয়ে আহিলের বেশ ঝুঁকি সামলাতে হলো। ঘুমের নেতানারা হয়ে আছে একেবারে। গাড়িতে তো আর ঘুমাতে দেখেনি। 1.5 ঘন্টার মতন টিচারদের সময় দিল। এর মধ্যে এত ঘুম ঝেঁকে ধরেছে তাকে। আহিল বেশ কিছু না ভেবে নিশিকে নিয়ে বিছানার দিকে এগিয়ে গেল। ভালো করে দাঁড়াতেও চাইছে না, একটু পরপর হাঁটু ভেঙে দিচ্ছে। নিশিকে শুয়ে দিয়ে পাশে বসলো আহিল। পানি পিপাসা পেয়েছে তার প্রচন্ড। বেড সাইড টেবিল থেকে জগ তুলে গ্লাস নিয়ে পানি খাচ্ছে আহিল। পানি খাবো। আহিল একটু মুচকি হেসে গ্লাসের বাকি পানিটুকু নিশিকে খাইয়ে দিয়ে নিশিকে বুক নিয়ে শুয়ে পড়লো। এই মেয়েটা আবারও শটফট করছে। উফ, আমি ঘুমোতে পারছি না তো। তো ঘুমাও, আমি কি কিছু করেছি নাকি? এইভাবে চেপে ধরেছেন কেন? আমি ঘুমোতে পারছি না। আচ্ছা, হালকা করে ধরছি। না। তুমি তো আমার বুকে মাথা রেখে ঠিকই জড়িয়ে ধরেছ। আহিলের কথা শেষ হবার আগে নিশি পাশের বালিশে উপর হয়ে শুয়ে পড়েছে। এইভাবে উপর হয়ে শুয়েছো কেন? ঠিকভাবে সব এভাবে উপর হয়ে শয়তানরা ঘুমায়। আপনাকে কে বললো আমি ভালো? শয়তানের দৃষ্টি পড়েছে আমার উপর। কথাটা নিশি যে আহিলকে মিন করে বলেছে তা বেশ বুঝতে পেরেছে আহিল। আর কি শুনতে হবে কপালে? আমাকে ধৈর্য দাও আল্লাহ। আহিল একটা দীর্ঘশ্বাস ফেলে নিশিকে একপাশে শুয়ে দিল। এত ঘুম চোখে? 11:30টায় ফোন দিয়েছিলাম। কাল ঘুমের জন্য উল্টোপাল্টা কি বলেছো কিছুই বুঝলাম না। সারা রাত কি করিয়েছো? ঘুমিয়েছো তারপরও এত ঘুম চোখে? এই তুমি কি স্লিপিং পিল নিয়েছো নাকি? তাহলে সারা রাত কি করেছো? আর ঘুমানো চলবে না, উঠো। রাতে আমার 1 ফোঁটাও ঘুম হয়নি। সর। তো কি করেছো? ওটিতে শুয়েছিল। আমার বাচ্চা হয়েছে। আমার মা আমার বাচ্চাকে কয়লার টুকরা বলেছে। নার্সদের সাথে ঝগড়া করেছে। তোমার বাচ্চা? হুম। বাচ্চার বাবাকে? জানি না, মিস্টার ডাক্তার ছিল ওখানে, ওনাকে জিজ্ঞেস করেন। ফারাজ ছিল, তুমি আমাকে দেখোনি? আপনি তো আমার পাশে ছিলেন। পরে রানীর ও আচ্ছা, বুঝেছি। বাচ্চার বাবাটা আমি ছিলাম। কি বাবু হয়েছে? মেয়ে বাবু না ছেলে বাবু? নিশু কার মতো দেখতে হয়েছে? নিশি ধপ করে উঠে বসে পড়ল বিছানা থেকে। রাগে তার গায়ের রগ ফেটে যাচ্ছে। শুরু করেছে এটা কি এরা? না ঘুমাতে শান্তি, না ঘুমিয়ে শান্তি। মনে হয় মরার পর কয়েকবার কবরে গিয়েও সে শান্তি পাবে না। কি হলো, উঠে পড়লে কেন? কি শুরু করেছেন আপনি? এভাবে ঘুমানো যায়? আমি আর 1 ফোঁটাও এখানে থাকবো না। আমি বাড়ি যাব, এক্ষুনি যাব। আহিল নিশির দিকে তাকিয়ে দেখল কপালের রগগুলো ফুলে উঠেছে, চোখগুলো খোলাটে হয়ে আছে।
চোখের নিচের ডেবে গেছে সামান্য। চেহারায় মলিনতা বিরাজ করছে তার। আমার হাত ছাড়ুন, আমি এখানে থাকবো না বলেছি মানে থাকবো না। না আকারে না। আচ্ছা বাবা ঠিক আছে, আর কিছু জিজ্ঞেস করবো না, প্রমিস। তুই ঘুম থেকে উঠলে পরে কথা বলবো আমরা। না বললাম না। প্লিজ লক্ষ্মী। আচ্ছা আমি ঘুম ভাঙিয়েছে তো আমি আবার ঘুম পাড়িয়ে দিচ্ছি, আসো আসো। নিশি আর কিছু বলতে পারল না, ঘুমে চোখ ভেঙে আসছে তার। চুপচাপ গিয়ে বালিশে শুয়ে পড়ল সে। তার পাশে আহিল এক হাতের ভর করে শুয়ে নিশির মাথার চুলের গোড়ায় হাত বুলিয়ে দিচ্ছে। মাথার পিছনের দিককার চুলগুলো একদম ভিজা। এত সকালে কি গোসল করে এসেছে নাকি সে? ঘুমে ঢুলতে ঢুলতে রাস্তা দিয়ে যেভাবে আসছিল, সকালে গোসল করার তো কোনো প্রশ্নই ওঠে না তার। রাতে কি আবার জ্বর আসলো নাকি? ফোনটা টেবিলের উপর বাজছে। আহিল তাড়াতাড়ি করে ফোনটা হাতে নিয়ে রুমের বারান্দায় চলে গেল। নাজমুল সাহেব ফোনটা করেছেন তাকে। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। আব্বু, নিশিকে নিয়ে কোথাও বের হচ্ছে নাকি? বাবা গাজীপুরের বাগান বাড়িতে ঘোরাতে নিয়ে গেছিলাম ওকে। ম্যাথামেটিক্সটা শেষ করে সন্ধ্যা নাগাদ পৌঁছে দেবো আমি। আচ্ছা ঠিক আছে। আম্মি কি করছে? বাবা নিশু তো ঘুম হচ্ছে। কাল নাকি কি স্বপ্ন দেখেছে, ঘুম হয়নি। 3টের দিকে গোসল করে বারান্দায় পায়চারি করছিল। আচ্ছা ও ঘুমাক, সাবধানে থেকো আব্বু। নিশুটা অনেক অবুঝ আব্বা, আমার মেয়েটা। আর বলতে দিল না আহিল। হয়তো বাকি কথাগুলো তার জানা কিংবা আন্দাজ করতে পেরেছে সে। আসলে মেয়েটা অনেক অবুঝ, কিন্তু যে ব্যাপারটা সে বুঝতে পারে সে ব্যাপারটা অনেক ম্যাচিওর। বাবা আপনি টেনশন করলে আমি না হয় নিশুকে। না আব্বু, তোমার ভালোবাসা আমার মেয়েটার বড্ড প্রয়োজন। তুমি ওকে একটু সামনে নিও, কেমন? জি বাবা। আচ্ছা আমি রাখলাম আব্বু। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। ফোনটা টেবিলের উপর রেখে অফিস থেকে আনা ফাইল নিয়ে বিছানায় চলে গেল আহিল। একপাশ হয়ে বেশ আরামে ঘুমাচ্ছে নিশি। আদুরের চেহারাটা খুব টানছে আহিলকে। ফাইলটা পাশে রেখে এগিয়ে গিয়ে নিশিকে জড়িয়ে ধরল। সারা মুখে চুমু খেয়ে নাকে নাক ঘষছে আহিল। নিশিও ততক্ষণে আহিলের পেট জড়িয়ে ধরেছে। বরফ ঠান্ডা হাতের স্পর্শে আহিল তার শার্টের উপরই বেশ টের পেল। কাছে টেনে একদম নিজের সাথে মিশিয়ে নিল। আর ডান হাতে নিশিকে জড়িয়ে রেখে বা হাত দিয়ে হাতের এসির রিমোট নিয়ে রুমের টেম্পারেচারটা দিয়ে নিজেও ব্ল্যাঙ্কেটে ঢুকে পড়ল। আহিলের গায়ের উষ্ণতা পেয়ে নিশিও ঘুমের ঘরে চেপে ধরে রেখেছে তাকে, যেন এর ভিতরে লুকিয়ে গেলেই শান্তি। কিছুক্ষণ নিশির সাথে শুয়ে থেকে আছোয়া হয়ে বসে ফাইলগুলো চেক করছে আহিল। নিশি এসে আহিলের পেট ঝাপটে ধরে কোলবালিশের মতন পা উপরে উঠিয়ে দিয়েছে। আহিল ফাইলটা চোখ না তুলেই হাসতো খানিকটা। ঘন্টা দুয়েক পর নিশি নিজে থেকে উঠে গেছে। আহিল ফাইল দেখা শেষ করে বাগানের মালিদের সাথে কথা বলতে চলে গেল। এদিকে নিশি ফ্রেশ হয়ে তার বাবার সাথে কথা বলে নিল। কথা শেষ করে ঘরের প্রতিটা কোণ দেখতে ব্যস্ত হয়ে পড়ল নিশি। আহিলের বেশ কয়েকটা ছবি আছে এই ঘরে। এর মধ্যে কারো ইউনিফর্ম এই গান পয়েন্ট নিয়ে শুট করছে এমন একটা ছবিও আছে। দেখি তো মনে হচ্ছে কোনো সংস্থার পোশাক এইটা। আরেকটা ছবিতে তার সব বন্ধু আর সাথে বোনফায়ারের সামনে বসে আড্ডারত অবস্থায় দেখা যাচ্ছে তাকে। সবাই খুব উল্লাসের সহিত হাসছে। সবার সাথে সাথে অসভ্যটাও হাসছে। অসভ্যটার এক পাশে হাসিটা তো বেশ লাগছে দেখতে। নিশি একে একে বাড়ির প্রতিটা কোণ ঘুরে ঘুরে দেখতে লাগলো। পুরানো ধাঁচের বাড়িটা কিন্তু আধুনিকত্ব মেশানো। এই বাড়ির সবচেয়ে সুন্দর ব্যাপার হচ্ছে এর বারান্দা। আর বারান্দা থেকে দিঘির ওই ব্রিজটা, আর দিঘির ওই পারে ঘন উঁচু উঁচু গাছপালা, যাতে একটা পাহাড় পাহাড় ভাব আছে। দেখলেই তো চোখটা জুড়িয়ে যায়, তাকিয়ে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। বারান্দা থেকে দিঘিটা বেশ দূরে। এই বাড়ির আরেকটা মজার ব্যাপার হচ্ছে মাটি দেখা যায় না। শুধুমাত্র বাড়ির সামনের গেট থেকে শুরু করে পানের ফোয়ারাটাকে সার্কেল করে সদর দরজার ছাউনি পর্যন্ত বেশ সুন্দর করে ইট এঁকে বেঁকে বিছিয়ে রাস্তা করা হয়েছে। আর দুপাশে ফুলের গাছ। সদর দরজার সামনে ফুয়ারটায় নানান বাহারি লতানো গাছ। মনে হচ্ছে কোনো বৃক্ষ কুমারীর দুহাতে তালু বন্দী হতে পানি ছিটিয়ে পড়ছে। এই জায়গাটুকু ছাড়া পুরো বাড়িতে ঘাস আর মাটি ঢেকে আছে। এগুলো কোনো আগাছা ঘাস না, চাষ করা ঘাস। একদম ঘাসের কার্পেট সাইজ করে ছেটে দেওয়া হয়েছে।
কাল হেঁটেছিল তো নিশি এখানে। জুতো জোড়া খুলে হাঁটতে পারলে বেশ হতো, কিন্তু অসভ্যটা কোনোভাবেই দিল না। জুতোটা খোলার পর পা হাতে দেবার আগে শক্ত করে হাত ধরে টেনে নিয়ে দিঘির উপরে নিয়ে চলে গেল। বিশাল বারান্দাটা থেকে নিশি বেশ খুঁটিয়ে খুঁটিয়ে বাড়ির বাইরের দিকটা দেখতে লাগলো। বারান্দা থেকে বা পাশের সদর রাস্তাটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নিশি আস্তে আস্তে ডান পাশে চলে গেল। বাড়ির এদিকটায় বেশ জায়গা নিয়ে ফলের বাগান করেছে আহিলের বাবা। দেশি ফলের পাশাপাশি বিদেশি ফলের গাছের বাগান রয়েছে এখানে। বাগানের সীমানার দিকে নারকেল গাছ, খেজুর গাছ, তাল গাছ আর সুপারির গাছ সারি সারি করে লাগানো হয়েছে, যার কারণে সীমানার দেয়ালের পরেও এই গাছগুলোকে আরো বড় ধরনের সুরক্ষা দেওয়া হচ্ছে নিশির কাছে। দুতলার বারান্দা থেকে বাগানটাকে একবার গাছের ডালপালা দিয়ে ঝাপটানো কোনো বাড়ি মনে হচ্ছে। নিশি আর লোভ সামলাতে পারল না, বেশ ছুটেই নিচে নেমে গেল। দরজা দিয়ে বাইরে বের হতেই জন আর মেয়ারকে দেখা গেল দরজার দুপাশে দাঁড়িয়ে আছে। হোয়ার আর ইউ ডুইং ম্যাম? আই এম গোয়িং টু দ্য লেফট সাইড গার্ডেন মিস্টার মিয়াও ভাইয়া। মেয়ার মিষ্টি করে হেসে দিল, সাথে জনও। কাজের সূত্রে আহিলের সাথে থাকার কারণে বাংলোটা শুনতে শুনতে বেশ শব্দ হয়ে গেছে তাদের। তার সাথে সাথে এই কালচারের সাথেও বেশ পরিচিত হয়ে উঠেছে তারা। নিশির ভাইয়া ডাকটাও ওদের বেশ প্রিয় হয়ে উঠেছে। ইটস নট ম্যাও ম্যাম। আরে জিন ভাইয়া, ইটস এ পেট নেম। হোয়াই ইউ কাটিং মি? আই নো না। নিশি ওদের পাশ কাটিয়ে চলে আসলো। বাগানের দিকে ঢুকে সে মনে সুখে চারপাশ দেখতে দেখতে হেঁটে যাচ্ছে। দুপুরবেলা হালকা রোদের পরেও কুয়াশাটা যেন কাটছে না, মাঝে মাঝে সনসন বাতাসে গা কাটা দিচ্ছে। কিছুটা সামনে এগোতেই আহিলের পিছন দিকটা দেখতে পেল নিশি কালচে খয়েরি রঙের একটা হুডিওয়ালা জ্যাকেট পরনে। হুডিটা মাথায় চাপিয়ে জ্যাকেটটা পেটের উপরে পকেটে হাত ঢুকিয়ে পা প্রশস্ত করে দাঁড়িয়ে কার সাথে যেন কথা বলছে, তাকে দেখা যাচ্ছে না। নিশি আর একদম এগোতে আহিল পিছন থেকে ফিরে নিশির দিকে তাকালো। আচমকা আহিলের এভাবে পিছনে ফিরে তাকাতে নিশি বেশ ভয় লাফিয়ে উঠল। ইউ মে গো জন। হ্যাভ এ নাইস টাইম স্যার। নিশির বেশ পিছন থেকে জন বলে উঠল। মেয়েটা আবারও ভয় পেয়ে পেছনের দিকে তাকালো আর জনের যাওয়া দেখতে লাগলো। ভয়ে গলা শুকিয়ে একেবারে কাদো কাদো চেহারা হয়ে আছে নিশির। আহিল খানিকটা এগিয়ে নিশিকে বাম হাতে জড়িয়ে সামনে নিয়ে আসলো। পাকা চুল, মাথা ভর্তি, প্লাস্টিকের বুট জুতা আর খাকি 3/4 ঢোলা প্যান্টের সাথে ক্যাটক্যাটে লাল রঙের টি শার্ট পরেছে লোকটা। They should meet Mr. Ricardo, our garden doctor, and this is my wife Natasha Islam. হ্যালো প্রিটি ইয়াং লেডি। বাই। ইউ গাইজ এনজয় উইথ ইচ আদার। আই উইল হ্যাভ সাম ইমার্জেন্সি। Sure. রিকার্ডো চলে যেতেই আহিল নিশিকে নিচের হাতে মিশিয়ে দাঁড় করালো। মেয়েটা কাঁদছে। এত ভয় পাওয়ার কি হলো? আহিল কিছুই বুঝলো না। এ বাড়ির প্রকৃতি আর আবহাওয়ার সাথে নিশির অবচেতন মন এভাবে মিশে গেছে যে নিশি মুহূর্তে কোলাহলমুক্ত হয়ে হারিয়ে যাচ্ছে এর মাঝে। নিশিকে হারাতে গিয়ে বাস্তবতার খোঁজার তাগিদে একেবারে খুইয়ে মনের ফুলে মিশে যাচ্ছিল এখানে সেখানে বাতাসে মিশে মিশে। হয়তো আহিলের পিছনে ছায়া মূর্তি তাতেও, যার একটু নড়াচড়াতেই নিশির তৈরি করা সুন্দর জগৎটা কাচের দেয়ালের মতন ঝরঝর করে ভেঙে গেল। বাইরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আহিল নিশিকে নিয়ে আবারও ঘরে ব্যাক করছিল, কিন্তু হঠাৎ করে আহিলের ফোন আসায় নিশি আগে ঘরে চলে আসে। বাইরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেও আহিল নিশির মধ্যে কোনো কথা হয়নি। আজকে মেয়েটাকে একেবারে অন্যরকম লাগছে। তার মন্ত্রমুগ্ধের মতন অবাক চাহনি, সাদা শুভ্র জামায় হারিয়ে যাওয়ার মতন স্বর্গীয় সৌন্দর্যে পরিপূর্ণ এই বাড়িটাতে একে এত স্নিগ্ধ লাগছে তা অবশ্যই বলে বোঝানোর বাহিরে। দুজনের চোখেই ঘোর, একজনের প্রকৃতিতে ঘোর আর অন্যজনের তার প্রিয়ার অবাক চাহনিতে ঘোর।
আহিল নিচের ডাইনিং রুমে আর ড্রয়িং রুম খুঁজে উপরে চলে আসে। এসে দেখে নিশি পানির গ্লাস রাখছে টেবিলে, হয়তো পানি খেয়েছিল। আহিল গিয়ে নিশিকে নিজের দিকে ঘুরিয়ে আদুরে ভাবে ওর কোমর জড়িয়ে নিল। ঘুম হয়েছে? আমি কানের পিঠে চুল গুঁজে দিয়ে বললাম। হুম। এত রাতে গোসল দিয়েছিলে কেন? মাথা ভালো লাগছিল নিশ্চয়ই। দেখি চোখে লালচে ভাবটা কমেছে কি? নিশি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো আহিলের দিকে। বেশ কমে গেছে। পানি ছাপটা দিলে ঠিক হয়ে যাবে আশা করছি। বাবা ফোন দিয়েছিল, সেখান থেকেই জানলাম। গোসল তো ঘাম দিয়েই করে ফেলেছিলাম। ওভাবে কি ঘুমানো সম্ভব? সারা গা ঘামে চ্যাপ চ্যাপ করছিল। ইয়াক! মাত্র তো জ্বর সারলো ইস্যু। ড্রেস চেঞ্জ করে নিতে গা স্পঞ্জ করে। নিশিরা তো বিরক্ত লাগছে যা বলার বাহিরে। লাইক রিয়েলি গোসলের জন্য এইভাবে তাকে বলা হচ্ছে? ছোট বাচ্চা সে? না তো। আমি কি আমার আমিত্বের উপর দেউলিয়া খুশি তো আল্লাহ? এই ছেলে আমার সব নিয়ে নিল, সব। সামান্য এখন গোছলো। উফ। You are treat me like a newborn baby. I'm not a kid. I'm too much mature for taking my decision. আহিলের রাগটা বুঝি এবার লাগাম ছাড়লো বলে। নরম কথার মেয়ে তো এ নয়। কথাই তো আছে, শক্তের ভক্ত নরমের জন। এই মেয়ের দশা হয়েছে ঠিক সেরকমই। আদর পেয়ে পেয়ে বাদর হয়ে ঘাড়ে চড়ছে। ভালোবাসাটাকে লাই পেয়ে বসেছে একেবারে। ইংলিশ ছাড়ছে, ম্যাচিউর বের করছে ওর ম্যাচিউরিটি। ঠিক আছে, অসুস্থ হও, তারপর দেখবো তোমার এই ম্যাচিউরিটি। জ্বরটা আবার আসলে না মিশু, মজা কাকে বলে আমি হারে হারে বোঝাবো তোমায়। জাস্ট মাইন্ড ইট। বলেই নিশিকে ছেড়ে সোফায় বসে পড়ল। কি ব্যাপার, দাঁড়িয়ে আছো কেন? ম্যাথামেটিক্সকে দেখবে? টিচার কই তাহলে? আমি দেখাবো ম্যাথ বলেই নিশিকে সোফায় বসিয়ে দিলাম। নিশি কয়েক ঢোক গিলে ফেললো কথাখানা শুনে। এমনিতেই হুমকি ধামকি দিতে কোনো কার্পণ্য করে না, তার উপর আবার ম্যাথ বুঝাবে। শেষ। আজকে জান নিয়ে ফিরতে পারবে কিনা আল্লাহ মালুম। নিশ্চিত পিটিয়ে লাশ ফেলে দেবে। আহিল বেশ সুন্দর করে গুছিয়ে ম্যাট্রিক্সের চ্যাপ্টারটা শুরু করে দিল, কিন্তু নিশি ফ্রি হতে পারছে না আজে বাজে ভাবনা থেকে। কয়েকটা প্রশ্নে নিশির অমনোযোগিতা বেশ স্পষ্টভাবে বুঝতে পারলো আহিল। আগেই এই মেয়ে মাথা গরম করে দিয়েছে, এখন মাথা দিয়ে ধোয়া বের হবে এমন টাইপের রাগ হচ্ছে আহিলের। আহিলের দিকে তাকাতেই দেখলো সে দাঁত খিচিয়ে চোয়াল শক্ত করে রেখেছে, আর তার সাথে সাথে ফর্সা কানগুলো পিঙ্ক কালার হয়ে গেছে। এই রংটা নিশির বেশ পছন্দ হয়েছে। এই মুহূর্তে এই রঙের একটা ফতুয়া পড়তে বেশ ইচ্ছে করছে তার। কেমন সাদাটে আর লালের মিশ্রণ। কিভাবে বলবে দোকানিকে? একটা ছবি তুলে রাখতে পারলে বেশ হতো। ভাবনার মাঝখানেই বজ্রপাতের মতো আহিলের ধমক পড়ল। অন্য কেউ হলে এতক্ষণ নিশ্চিত বইখাতা ছুঁড়ে মুখের উপর ছুঁড়ে মারত, কিন্তু এটা তো তার পিচ্চি, তার ভালোবাসা। আর ভালোবাসা ব্যাপারটা সত্যি ব্যাপক স্বার্থপর। আহিল যদিও নিশির উপর বই ছুঁড়ে মারে, তাহলে দেখা যাবে নিশি উল্টো 4-5টা বই ছুঁড়ে দিয়েছে তার দিকে। আজকাল এই মেয়ে একটুও ভয় পায় না তাকে। আহিল দাঁতে দাঁত চেপে আবারও নিশিকে প্রথম থেকেই সব বোঝাতে শুরু করলো। নিশি এখন বেশ অনেকটা ইজি হয়ে এসেছে। আহিলের পয়েন্টগুলো সে গটগট করে ক্যাচ করে নিচ্ছে। নিশিকে কয়েকটা ম্যাথ করতে দিয়ে আহিল পানি খাচ্ছে। নিশি বলল, পানি খাবো। আহিল হেসে আবারও আগের মতো নিজের আধ খাওয়া গ্লাসটা এগিয়ে দিল নিশির দিকে। নিশি ম্যাথ করতে করতে পানির গ্লাসটা হাতে নিয়ে কলম রেখে সবটা পানি শেষ করে ফেলল। আহিল ফাইল নিয়ে নিশিকে স্পেস দিয়ে একটু সরে বসলো। ফোন হাতে বারান্দা থেকে কথা বলে আবার আগের মতো কাজ করতে শুরু করে দিল। এর মধ্যে একজন বাবুর্চি এসে কিছু স্ন্যাক্স দিয়ে গেল তাদের। নিশি ম্যাথ শেষ করার পর আহিল আরো নতুন কয়েকটা সূত্র বুঝিয়ে আবারও বেশ কয়েকটা ম্যাথ করতে দিল। নিশিও এক মনে করেই যাচ্ছে। ম্যাথগুলো করতে বেশ লাগছে তার। চ্যাপ্টারের থিমটা একেবারে মাথায় সেট হয়ে গেছে তার। আহিল ফাইলটা পাশে রেখে নিশিকে টেনে কোলের মাঝখানে সোফায় বসিয়ে দিল। নাও হাঁ করো। আমি ওর মুখের সামনে একটা স্যান্ডউইচ তুলে ধরলাম। সকালে না খেলাম একবার স্যান্ডউইচ, আর খেতে ইচ্ছে করছে না। আচ্ছা ওয়ান বাইট, লাঞ্চ দেরি হবে। রান্না নাকি শেষ হয়নি।
লাস্ট মোমেন্টে জানিয়েছিলাম তাই হজবরল হয়ে গেছে। নিশি আর কিছু না বলে স্যান্ডউইচে কামড় বসালো। একটা স্যান্ডউইচ দুজনে মিলে সাবার করলো। নিশি জুসের গ্লাসটা হাতে নিতেই জুসটা পরে খাও, ফ্রিজের ওটা নর্মাল হলে পরে খেয়ে নিও। বেশি ঠান্ডা না তো? ইস্যু আচ্ছা ঠিক আছে, খাবো না, হাতে রাখবো। চিল্লানোর কি আছে? আহিল নিশিকে নিয়ে হালকা কিছু খেয়ে নিল। ছোটবেলায় নিশিকে দেখভাল করার জন্য একটা ন্যানি রেখে দিয়েছিল তার বাবা। সে নিশির সাথে সন্ধ্যে পর্যন্ত থাকতো, তাকে পড়াতো, এভাবে কোলে বসিয়ে খাইয়েও দিত। আহিলের কেয়ারগুলোতে কেমন যেন একটা বাবা টাইপ গন্ধ মিশে আছে। আচ্ছা, মায়ের ভালোবাসার গন্ধটা কেমন? ওই ন্যানির ভালোবাসার গন্ধের মতো নাকি এই অসভ্যের এই কেয়ারগুলোর মতন নাকি? না থাক, কিছু না। খাওয়া শেষ করে আহিল নিশির ম্যাথগুলো দেখতে লাগলো। নিশিকে ঠিক আগের মতোই কোলের মাঝখানে বসিয়ে রেখে টেবিলের উপর ঝুঁকে নিশির কাঁধে মুখ গুজে খাতা দেখে যাচ্ছে সে। একটু পিছিয়ে বসে না, ঘাড়ে ব্যথা পাচ্ছি তো। আহিল পিছিয়ে সোফায় বসতেই নিশি তার বুকের উপর পিঠ ঠেকিয়ে সম্পূর্ণ ভার ছেড়ে দিয়েছে। আহিল ইজি হয়ে বসার জন্য আরেকটু পিছিয়ে সোফায় নিজের পিঠ এলিয়ে দিয়ে বাম হাত নিশির পেটে চেপে ধরে টেনে এনে আবার আগের মতোই বসিয়ে দিল। দুজনের অবস্থায় সোফার উপর আজ শোয়া প্রায়। আহিল নিশির পেটের উপর এক হাতে খাতা ধরে অন্য হাতে খাতার উপর কলম চালিয়ে ম্যাথগুলো কারেকশন করে দিচ্ছে। আর নিশির মনের আনন্দে বুকের উপর গ্লাস থেকে স্ট্র দিয়ে ইঁদুরের মতন চুকচুক শব্দ করে মজা খেয়ে যাচ্ছে। এখানে এই ফর্মুলা কেন? নিশি আহিলের হাতের উপর খাতা রেখে ফর্মুলাটা বসিয়ে আহিলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, হয়েছে। পারফেক্ট। আমি নিশুর কপালে চুমু খেয়ে বললাম। আহিল একে একে বাকি ম্যাথগুলো দেখে নিচ্ছে। ভুল হলে তো ধরিয়ে নিশিকে দিয়ে সূত্রে দিচ্ছে। আর তার সাথে কখনো কখনো গালে, গলায়, কপালে আর মাথার একপাশের চুলের উপর অজস্র ঠোঁটের যোগফল বুঝিয়ে দিচ্ছে। আচ্ছা, তখন বাগানে আমাকে দেখে এমনভাবে ভয় পেলে কেন? আমি গলায় না ঘষতে ঘষতে বললাম। আসলে এত নিস্তব্ধ ছিল চারপাশ, কোনো শব্দ নেই, কোলাহল নেই, বাস্তবতা নেই, মনে হচ্ছে কোনো কিছুরই প্রাণ নেই। আর এই সব কিছুর মধ্যে লোভনীয় ব্যাপার হচ্ছে আমি সব কিছু একা একা ফিল করছি। লাইক স্টপ ওয়াচ দিয়ে সব কিছু থামিয়ে রাখা হয়েছে। ব্যাপারটা আমার আনকনসিয়াস মাইন্ড সাবকনসিয়াস মাইন্ডে এমনভাবে সেট করেছে যে আমি আপনাকেও এই থমকে থাকা পরিবেশের একটা প্রাণহীন অংশ ভেবে নিয়েছি, যার কারণে আপনার আচমকা টার্ন করাটা আমার মাইন্ড ইজিলি খাপ খাওয়াতে পারে নাই। তার উপর জিন ভাইয়া, প্রচুর ভয় পেয়েছিলাম তখন, গলা শুকিয়ে তো একাকার অবস্থা। এত ভয় পেয়েছো? ভয়টারও তাহলে কাটাতে হচ্ছে। বলেই আহিল নিশিকে কোলে তুলে বিছানার দিকে এগিয়ে যাচ্ছে। নিশি আহিলের চোখের দৃষ্টি বোঝার চেষ্টা করছে। এই দৃষ্টিতে নিশির নিজেরই কেমন ঘোর লেগে যাচ্ছে। চোখের দিকে আর তাকাতে পারছে না সে। কেমন যেন একটা অনুভূতি, এই চোখে তাকালেই যেন ডুবে যাবে, তলিয়ে যাবে, হারিয়ে যাবে, নিজেকে আর খুঁজে পাবে না। এমন একটা ভয় হচ্ছে তার। এই অসভ্যটার সবকিছুই অসভ্য। কেমন ঝিম লাগানো ভয় লাগিয়ে দিচ্ছে তার এই অসভ্য দৃষ্টি দিয়ে। আহিল নিশিকে কোলে তুলে নিয়ে বিছানার দিকে এগিয়ে যাচ্ছে। নিশি আহিলের চোখের দৃষ্টি বোঝার চেষ্টা করছে। আহিলের থেকে দৃষ্টি সরিয়ে নিশির কোল থেকে নামার জন্য হাত পা ছুটতে শুরু করে দিল। এভাবে হঠাৎ করে কোলে তুলে নিলেন কেন? নিশিকে বিছানায় শুইয়ে দিয়ে বারে, আমার বউটা এত ভয় পেলো আর আমি ভয় ভাঙাবো না? কথাগুলো ফিসফিসিয়ে বলছে আর নিশির নাকে নাক ঘষে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিচ্ছে। হাতগুলো তার জামা ভেদ করে নিশির পিঠ খেলা করছে। আর এই অনুভূতিগুলো একেবারে অন্যরকম। স্পর্শগুলো নিশির চিনতে শুরু করলেও এই অনুভূতিগুলো সেদিন হয়নি। চেনা স্পর্শগুলোতে অজানা অনুভূতিরা মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। নিশি আহিলকে হালকা ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে উঠে পড়তে চাইল। দেখি সরুন, আমার ভয় নিয়ে আপনাকে এত ভাবতে হবে না। ভয় ভেঙে গেছে আমার, সরেন, চ্যাপটা হয়ে যাচ্ছি তো। বললেই হলো নাকি? কিছুই করলাম না, অমনি ভয় পেয়ে গেল। চ্যাপটা ভর্তা, যা খুশি হও, কোনো ছাড়াছাড়ি নেই, সুতা পরিমাণও না।
নিশি হাল ছাড়ল না, বেশ ছটফট করছে ছাড়া পাওয়ার জন্য, কিন্তু আগের থেকে এক চুলো সরতে পারছে কিনা সন্দেহ। আহিল নিশিকে চেপে ধরে বেডসাইড টেবিল থেকে ল্যান্ডলাইন ফোনে কানেক্ট করলো। I'll speaking. Coming 3 hours. I don't want any disturbance. Make sure it first. Nishu. I listened and attend also my cell phone. Yeah, bye. ফোনটা রিসিভারে রেখে আহিল নিশির দিকে ফিরল। কি করলে এটা? এভাবে কেউ পেটে চিমটি দেয়? কি করছো এটা? এবার তো শাস্তিও পাওনা হয়েছে। কি শাস্তি? বলতে ইচ্ছে করছে, না করেই বোঝাই। বলি নিশির গলায় না ঘষতে শুরু করে দিল। আহিলের খোঁচা খোঁচা চুলগুলো থুতনির নিচে লাগতেই কেমনটা কুটকুট করছে। নিশির চুলে হাত দেবার আগেই আহিল দু হাতে বিছানার উপর চেপে ধরে নিশির মুখের দিকে ক্ষুধাতু দৃষ্টিতে তাকালো। আহিলের গরম নিঃশ্বাসগুলো যেন ঠোঁটে, চোখে, নাকে, গলায় আর সারা গায়ে লেপটে যাচ্ছে। আর তার সাথে সাথে নিজেকে সরিয়ে নেওয়ার শক্তিটুকুও যেমন মন থেকে কেড়ে নিচ্ছে। নিজেকে সরিয়ে নেওয়া আর আহিলকে দূরে রাখার ব্যাপারটা ক্রমশ একটা দুর্বোধ্য অভিনয় পরিণত হয়ে দাঁড়াচ্ছে এই মুহূর্তে নিশির কাছে। আহিল নিশির কপাল থেকে চুলগুলো খুব যত্ন করে কানের পিঠে গুজে দিয়ে আলতো করে চুমু খেলো ওর কপালে। হাত দুটো ছাড়া পেয়ে নিশি আহিলের খালি বুকে ঠেকিয়ে ধরল। নিশি বরাবরই লোমশ বুকটা খুব প্রিয়। ছোটবেলা বাবার পেটের উপর বসে কত খেলেছে লোমগুলো নিয়ে। কখনো চিরুনি করে দিত, কখনো মাথার চুলের মতন সিথি করে আছড়ে দিত, আবার কখনো ছুটি করার চেষ্টা করত, এলোমেলো করে দিয়ে আবারও গুছিয়ে দিত। আঙুল ঘুরিয়ে চুলগুলো বেচানোর চেষ্টাও করত কত। বাবার বুকটা ছিল নিশির জন্য এক প্রকার উন্মুক্ত খেলার মাঠের মতো। নিশিকে সানন্দে পেটের উপর বসিয়ে তিনি হয়তো অফিসের কাজে মনোযোগ দিতেন, নয়তো মেয়ের সাথে গল্প করতেন বা ঘুমিয়ে পড়তেন। আহিলের লোমসীন বুকটা নিশির কাছে বেশ অপরিচিত, ঠিক টিভিসিতে দেখা কোনো সেলিব্রিটির চেস্ট মনে হচ্ছে। অদ্ভুত রকমভাবে আহিলকে এই মুহূর্তে খুব পরপর লাগছে তার কাছে। আবারও দূরে সরিয়ে দিতে ইচ্ছে করছে আহিলকে। নিশির উপর থেকে সরে আহিল এক হাতে ভর দিয়ে নিশির দিকে মুখ করে শুয়ে পড়ল। নিশি তার বাহারটা আহিলের বুকে চেপে ধরে ধাক্কা দেওয়ার আগে আহিল কোমর জড়িয়ে তার দিকে টেনে নিল। আহিলের দিকে এক নজর তাকিয়ে চোখ ফিরিয়ে নিতে গিয়ে নজর পড়ল ঘাড়ের তিলটা। স্পষ্ট ঘাড়ে সুন্দর একটা তিল, কণ্ঠালি থেকে বেশ কিছু একটা বামে, আর তার ঠিক উপরে ছায়াদার বিশিষ্ট লালচে নীল দাগ হওয়ায় কামড়। কিছু কিছু জায়গায় নীল দাগগুলো বলে দিচ্ছে কামড়টার গভীরতা। অজান্তে নিশির হাত চলে গেল সেখানে। মাথাটা হালকা তুলে আহিলকে জড়িয়ে ধরে কামড়ের উপর বেশ গভীরভাবে চুমু খেয়ে কণ্ঠনালীতে চুমু খেলো। আহিলের ততক্ষণে নিশিকে নিজের উপর টেনে নিয়ে ঠোঁটজোড়া দখল করে নিল। নিশিও গভীর আবেশে আহিলের গলা জড়িয়ে তালে তাল মেলালো। সদ্য জন্ম নেওয়া ছলছল চোখে তাকিয়ে আছে মেয়ের মুখের দিকে। মেয়েটার মুখে বেশ বিরক্তির ছাপ। এত আলোতে তার ঘুমাতে বেশ অসুবিধা হচ্ছে। ইউকে থেকে আনা ক্যাননের 16 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে হাসপাতালের লঞ্চের বেঞ্চে দাঁড়িয়ে রামিসা ছবিটা তুলেছিল। এখনো স্পষ্ট মনে আছে নিশিকে পৃথিবীতে আনার স্ট্রাগলটা। তাই মেয়ের প্রথম স্পর্শে চোখগুলো বেশ অবাধ্যতা করছিল। ভেবেছিল রাত 3টের আধার হয়তো চোখের জলগুলো ঢেকে দিবে, কিন্তু রামিসা ছবিটা তুলে ভুল প্রমাণ করে দিল। অফিসের ডেস্কে বসে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ফটো ফ্রেমটার দিকে নাজমুল ইসলাম। একটা ছবি তো শুধু ছবি না, সেই দৃশ্যর আড়ালে লুকানো শব্দে মোড়ানো হাজারো স্মৃতির আহাজারি। মেয়েটা কবে যে এত বড় হয়ে গেল তার হিসাব মিলাতে গেলেই যেন বুকের উপর ভারী পাথর সমান চাপ অনুভব করেন তিনি। ভেবেছিল মেয়েকে দেখে হয়তো মন তাহার পরিবর্তন হবে বা হয়েছে পরিবর্তন। উদাসীনতা কেটেছে, কিন্তু মেয়ের প্রতি ভালোবাসাটা কি জানি হয়তো আছে, কাউকে দেখতে দেয় না। নারী ছেড়ে ধন তার, এই এতটা কঠোর হবার সাধ্য যে কারণে নেই। এতগুলো বছর কেটে গেল, কিন্তু তাকে কখনো এটাই বুঝাতে পারলাম না নিশি তো এর জন্য দায়ী নয়।
এভাবে ওকে কেন কষ্ট দেওয়া হয়। কিন্তু মুনতাহারের সেই অদ্ভুত দৃষ্টির কাছে নাজমুল সাহেব বোবা হয়ে যেতেন, কিছুতেই বলতে পারতেন না। তার চোখগুলো বোবা শব্দে চিৎকার করে বলতো যে আমি ভালো নেই। দুপুরে লাঞ্চে বসে আশরাফ সাহেব ছেলের বিয়ের কথার পেঁচাল শুনতে শুনতে কাহিল হয়ে গেলেন। না পারছে ছেলে বিয়ে করছে সে কথা জানতে, না পারছে কিছু বলতে। আরফি সেই কখন থেকে মায়ের বক বক শুনেই যাচ্ছে। ইলিশ মাছের মচমচে ভাজা পিসটাতে কামড় বসিয়ে আরামসে খেতে খেতে মনে মনে মায়ের জন্য শোক প্রকাশ করতে লাগলো সে। আহারে বেচারি মাম্মা, প্রতিদিন নিজের ছেলের বউয়ের কাছে বসে ছেলের বিয়ের গীত গাই। কি দুঃখ, কি দুঃখ। শিমুল বেগমের কথায় বাপ মেয়ে দুজনেই বিষম খেয়ে কাশির ঝড় তুলে দিল। বলছে কি এসব? নিজের ছেলের বউয়ের সাথে? না, জলদি একটা হেস্তনেস্ত করতে হবে। আয়নার সামনে বাথ ড্রেস পরে দাঁড়িয়ে চুলে পেঁচানোর তোয়ালেটা খুলছে আস্তে আস্তে। একটু আগেই গোছল সেরে বের হয়েছে সে ওয়াশরুম থেকে। ব্লু বাথ ড্রেসটার মোটা কালারের ফাঁকে ঘাড়ে লাল দাগগুলো বেশ স্পষ্ট দেখা যাচ্ছে। কোমরের দিকের ফিতাটা হালকা ঢিলা দিতেই দাগগুলো যেন মিছিলের মতন ছড়িয়ে পড়েছে ঘাড়ে আর বুকে। আগের দাগগুলো এখনো ঝাপসা কালচে হয়ে আছে, কিন্তু তারপরও কেমন যেন অজানা একটা অনুভূতি কাজ করছে। কিছু একটার আওয়াজে নিশির ধ্যানটা ভেঙে গেল। পিছনে তাকাতেই আহিলকে দেখতে পেল। গোসল সেরে বের হয়েছে সে সবেমাত্র। সাদা তোয়ালেটা কোমরে পেঁচিয়ে বাছাধন বস্ত্র খোঁজার কাজে লেগে পড়েছে। বিছানা থেকে জামা কাপড়গুলো সোফায় শিফট করে বিছানা গোছানোর কাজে লেগে পড়ল সে। সার্ভেন্ট দিয়ে যদিও করানো যেত, তারপরও ব্যাপারটা আহিলের বেশি পছন্দ হয় না। নিশি চুল মুছায় আবারও মনোযোগ দিল। আহিলের এই তোয়ালে পরে বিছানা গোছাতে দেখে মন থেকে আপনা আপনি একটা গালি চলে এলো। যত সব অসভ্য পাগল ছাগল। গালিখানা মনে মনে দিয়ে নিশি ড্রেসিং টেবিলের টুলটায় বসে পড়ল। চুল মুছে গালে হাত দিয়ে বসে আছে সে। আয়নার ভিতর থেকে আহিলকে স্পষ্ট দেখা যাচ্ছে। ভালোভাবে দেখতেই নিশির চোখের পাতায় লজ্জার ভিড় বাড়তে শুরু করলো। সব দোষ অসভ্যটার। কথাই আছে না, সৎসঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ। নিশির সেই সর্বনাশটাই হয়েছে অসভ্যতার সাথে থেকে থেকে। ধুর। নিশু এইভাবে বসে আছে কেন? যাও ড্রেসটা চেঞ্জ করো। লাঞ্চ কখন করবে? হারিয়ে ওর প্যান্ট পরতে বলতে বললাম। ড্রেস কই আমার? প্যান্টের উপর থেকে তোয়ালে টেনে খুলতে খুলতে নিশির কপালে ঝটপট একটা হামি দিয়ে দিল আহিল। এইভাবে তাকালে তো তোমাকে চকলেটের মতো টেস্টি লাগে নিশু, জাস্ট খেয়ে ফেলতে ইচ্ছা করে। আমি নিশির গলার দিকে গিয়ে হাওয়ায় বাইট করে বললাম। ভ্যাম্পায়ার কোথায়? নিশি আর দেরি না করে জামা নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। হোয়াইট ফতুয়ার সাথে অ্যাশ জিন্স আর সাথে ফুলের প্রিন্টেড স্কার্ফ ওড়না। ওড়না দিয়ে শেষ রক্ষা হবে কিনা আল্লাহ জানে। মনে মনে আহিলকে দু চারটে গালি দিতে দিতে ওয়াশরুম থেকে বের হয়ে আসলো নিশি। আহিল তখন আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছিল। কালো প্যান্টের সাথে স্কাই কালারের শার্ট, হাতা কোনই পর্যন্ত ফোল্ড করা, বা হাতের ঘড়ি পরার একটা ছাপ। আয়না গলিয়ে আহিলের চেহারাটা নিশি বেশ ভালো করেই দেখতে পারছে। ভাই, অসভ্যটাকে তো বেশ লাগছে। হ্যাঁ, মনে মনে কথাটা বলতেই আহিল পিছনে ফিরে তাকালো। আমার প্রচন্ড ক্ষুধা পেয়েছে নিশু, তুমি কি একটু ফাস্ট করবো প্লিজ? হ্যাঁ হ্যাঁ, আমি রেডি তো, চলুন। আহিল নিশিকে নিয়ে নিচে নামতে নামতে, চুল ভালো করে মুছেছো? ড্রায়ার ইউজ করনি কেন? ড্রয়ারে খুঁজছিলাম, নেই, মুছেছি ভালো করে। আল্লাহ, জল ঠান্ডা যেন আবার না বাঁধে। আমি নিশি চুলের ভিতরে হাত ঢুকিয়ে বললাম। নিশির বেশ হাসি পাচ্ছে আহিলের এই চিন্তিত ফেসটা দেখে। এত আদুরে লাগছে তাকে। মাথার সামনের চুলগুলো কপালের দিকে কিছুটা নেমে গেছে, তার উপর নিচের ঠোঁটের পাশের বাঁ দিকটায় বেশ লালচে হয়ে আছে। ওটা চোখে পড়তেই নিশির চোখে মুখে বিজয়ী হাসি ছড়িয়ে পড়ল। শিমুল বেগমের কথা শুনে বাপ মায়ের খাওয়া খুব একটা হলো না। খেতে বসার আগে বাগানবাড়ির ডক্টর ফোন করেছিল।
বাপধন সেখানে বউ আর গার্ড সহ বেড়াতে গেছেন, আর তারই মা ছেলের বউয়ের জন্য ভাইপোর কথা ভাবছে। কথাগুলো ভাবতে ভাবতেই আশরাফ চৌধুরী টের পেলেন খাবার আর তার মুখে রুচছে না। প্লেট থেকে হাত উঠিয়ে নিয়ে তিনি মেয়ের দিকে তাকালেন। মেয়ে তার এক মনে ইলিশ মাছের কাঁটা চাবিয়ে যাচ্ছে। এই মেয়ে হয়েছে তার একেবারে বিড়াল স্বভাবে, যত লাঠি কাটা আছে চেটে সব চাবিয়ে খাবে। আগেরবার মিস ভাইয়ার বিয়ের কথা আমাকে দিয়ে বাবার কাছে বলিয়েছে, এইবার মা মিসের বিয়ের কথা লিখন ভাইয়ার জন্য। ইস, ভাইয়া জানতে পারলে কি যে করবে। বেচারা ভাইয়া যাও এক বিয়ে করলো, কিন্তু কেউ জানে না এরপর বউ আর তার বরের জন্য মেয়ে দেখা, আর বউয়ের শাশুড়ি বউয়ের জন্য ছেলে। বাহ, কি দয়াল মা ভাবি। আমার কি, আমি তো ফ্রি বায়োস্কোপ দেখব, এটাই ভাইয়ার শাস্তি। না, না জানিয়ে লুকিয়ে লুকিয়ে বিয়ে করার ফল। কত শখ ছিল, কিছুই হলো না। তবে এইবার কিছু একটা হবে, বেশ বুঝতে পারছি। আসফি, বড় ভাইয়াকে কি এখনই বলবো নিশাতের ব্যাপারে? আম্মু, ওইটা নিশাত না, নাতাশা। একই। দেখা যাক। তুমি হুট করে এত ব্যস্ত হলে কেন? লিখন তো সবেমাত্র স্টাডি কমপ্লিট করলো, আর বড় ভাইয়ের কথা অনুসারে লিখনকে হায়ার স্টাডির জন্য ফরেন পাঠাবে। খানেই পাঠাক, আগে বিয়ে দিবে, তারপর যাবে। নিজের ছেলেকে দেখছো না? আম্মু, ভাইয়া তো এইচএস দিয়ে বাইরে গেছে, তুমি কি তাকে তখনই বিয়ে করিয়ে দেবে? এমন হবে জানলে করেই দিতাম। এত সোনা টুকরা ছেলে আমার, কি মতি গতি হয়েছে কে জানে। দেশে আসার পরও তো বেশ কয়েকদিন ভালো ছিল। আচ্ছা আসবি, আহিল কি বিদেশি সেতে বিয়ে করে ফেলেছে? এই তো এতক্ষণে ঠিক লাইনে এসেছো বাপদন। বিদেশে না, স্বদেশেই বিয়ে করেছো। বাহিরেও না, ঘরেই তোমার নিত্যদিনের পেঁচাল পাড়ার সঙ্গী মনে মনে। হওয়াটা কি অস্বাভাবিক? ছেলে এতদিন বাইরে ছিল, আমি তো সেখানে আর গিয়ে দেখিনি, তাই শিওর হয়ে কিছু বলাও যাচ্ছে না। কথাগুলো বলতে বলতে আশরাফ সাহেব চেয়ার ছেড়ে হাত ধুতে উঠে পড়লেন। কথাটা শিমুল বেগম সকাল থেকে মাথায় ঘুরছিল, কিন্তু ছেলের উপর তার বিশ্বাস আছে, এরকম কিছু করলেও সে তাকে জানাবে। তবে আশফির কথাগুলো তো ফেলে দেবার মতন না। ছেলে মেয়ের সামনে থাকলে যেমন ভাব, দূরে গেলেই তো অন্যরকম। এর মধ্যে আহিল এক বৃহৎ সময় দেশের বাইরে কাটিয়ে এসেছে, মা বাবা আর পরিবার প্রিয়জন ছাড়া সম্পূর্ণ এক নতুন এক জগতে। সময়ের সাথে সাথে হয়তো আপন মানুষের প্রয়োজনটা কেউ মিটিয়ে দিয়েছে। কথাগুলো ভন ভন করে ঘুরছে শিমুল বেগমের মাথার ভিতর। আরফি সেই কখন থেকে বলে যাচ্ছে তাকে ইলিশ মাছের ঝোল থেকে লেজের পিসটা তুলে দিতে, কিন্তু কে শুনে কার কথা? সবাই শুধু ভাইয়াকে নিয়েই ভাবে। আমিও একদিন এমন না জানিয়ে বিয়ে করে নিব, দেন সবাই আমাকে নিয়েও ভাববে। চারদিকে শুধু আরফি আরফি নাম। উফ, ভাবতে কেমন সেলিব্রিটি লাগছে নিজেকে। আচ্ছা, ভাইয়ারও কি সেম ফিল হয়? দূর, পরে ভাবা যাবে সেসব কথা। আম্মা জান, আল্লাহর ওয়াস্তে মাছের লেঞ্জাটা দিবেন? এই আরফি, দেখতো ঘরে বেকুব ঢুকেছে কিভাবে। সবগুলোকে কালকেই ছাঁটাই করব। আজকে চিন্তা নিয়ে ব্যস্ত আছি, তাহলে আজকেই করে দিতাম। দেখতো কি চাই, দিয়ে বিদায় করে দে। আমি চিন্তা করছি, ডিস্টার্ব করবি না। আম্মু, আমি আরফি, কোনো ভিক্ষুক না। মাছের লেজটা প্লেটে তুলে দাও না, সে কখন থেকে ডাকছি, তোমার কোনো পাত্তা নাই। এই বাসা শিখলি কিভাবে? সত্যি করে বলতো, স্কুলে যাস তো নাকি স্কুলের নামে? তোমার ফকির আলীর সন্ধান আমি পাই নাই আম্মু, যে তার ঠেলা ঠেলে ঠেলে তার সাথে ভিক্ষা করব। নিজের মতো ভাববা না সবাইকে। হয়েছে হয়েছে। আরে লেজ দিতে বলেছি, আমি সময়ের অভাবে মাছের লেজ খেতে পারি না। আজ ফ্রাইডে, তাই মনের সুখে মাছের লেজ খাবো। তোর বিয়ের পর তোর শ্বশুরকুর বলবি মেয়েকে তো ভালো খাওয়ার অভ্যাস করে নেই, যত এত কাটা হাড় দিকে নজর। আম্মু, ডিস্টার্ব করবা না। তুমি না চিন্তা করছিলা, চিন্তা করো। সর্ষে দিয়ে টাকি মাছের পর লাল শাক, লাউ চিংড়ি, হাঁসের মাংস, তেলাপিয়া মাছের ভুনা আর কাঁচা আমের ডাল, আমলকির আচার আর ধোয়া ওঠা বাসমতি চালের ভাত। হাঁসের মাংস বাদে নিশির সব আইটেম দিয়েই খাচ্ছে। হাঁস একমাত্র তার বাবার হাতের রান্না ছাড়া সে আর খায় না। রান্নাগুলোর টেস্টটা একেবারে স্বাদের স্বদেশী কথা বলা যায়।
আহিলের তো খেতে বসে বেশ বিপত্তি হয়ে গেল। ঝালের জন্য খাবার ঠোঁটের কাছে নেওয়াও আর যাচ্ছে না। এদিকে ক্ষুধায় পেট চোচো করছে, ঠোঁটে যেন কেউ আগুন ধরিয়ে দিয়েছে এমন মনে হচ্ছে তার। এক গালে মুখ দিচ্ছে আর পানি খাচ্ছে। নিশির তো বেশ লাগছে, এবার বুঝো ঠেলা কেমন লাগে। খাবার শেষ করে আহিল আগেই উপরে চলে গেছে। আইস ব্যাগ ঠোঁটের উপর চেপে ধরে নিশি খাওয়া শেষ করে এক বাটি দই নিয়ে উপরে চলে গেল। বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সে দইটা শেষ করবে। ঘরে ঢুকা মাত্রই আহিল হ্যাচকা টানে নিশিকে ভিতরে ঢুকিয়ে দরজা আটকে দিল। তুমি ইচ্ছে করে এমন করেছো, আমি নিজের ঠোঁটের দিকে সেটা করে বললাম। না তো, আপনি যা করলেন আমিও তো তাই করলাম। আমি এমন করেছি? করেননি। গতকাল রাতে আমি ডায়রিয়ার রোগীর মতো শুধু ডাল দিয়ে ভাত খেয়েছি, নিজের পছন্দের খাবার রেখে। ও আচ্ছা, তাহলে শোধ নিলে? আপনি যা শেখালেন তার পরীক্ষা দিলাম। আহিলকে আর কথা বলার সুযোগ না দিয়ে নিশি তার মুখের সামনে দইয়ের বাটিখানা ধরলো। খেতে বসে তো কিছুই খেতে পারলো না, ঝালের জন্য অসভ্যটা। পানি খেয়ে পেট ভরে নিয়েছে, তার চেয়ে দুইটিকু খেলে অন্তত ঠোঁটের আর ক্ষুধার জ্বালাটা তো কিছুটা হলেও কমবে। ইস, কেমন রক্তলাল হয়ে আছে ঠোঁটটা। আমার জন্য না, আমার জন্য, কিন্তু আপনাকে ডেডিকেট করে দিলাম। আহিল কথা না বাড়িয়ে নিশিকে কোলের উপর টেনে নিয়ে বেডের উপর পা ঝুলিয়ে বসে পড়ল। নিশিও আহিলের কোলে আসন করে মুখোমুখি বসে পড়ল। আরে পড়ে যাবা তো। পারবো না। আহিল হালকা হেসে নিশির কোমর জড়িয়ে ধরল আর নিশি আহিলকে মনোযোগ সহকারে খাইয়ে দিতে শুরু করলো। বুটিক্স থেকে আজ দুপুরের পরেই বাড়ি ফিরে আসলেন মমতাহার। কেন জানি কোনোভাবেই মন বসাতে পারছিল না কাজে, তাই দোকানের মেয়েদের কাজ বুঝিয়ে দিয়ে 4টার দিকেই বাড়ি ফিরলেন তিনি। ড্রয়িং রুম পেরিয়ে ডাইনিং রুমে ঢুকে তিনি বেশ অবাক হলেন। গলার তেষ্টা মেটানোর জন্য মূলত মমতাহার এই রুমে এসেছিলেন। ড্রয়িং রুমের পর ডাইনিং স্পেস আর তার বাঁ পাশে লাগোয়া রান্নাঘর। ডাইনিং রুমের এক পাশে খোলা আর কোনো দেয়াল নেই সেখানে। ফ্লোর থেকে ছাদ পর্যন্ত গ্রিল টানা আর তার সামনে ফুল থাই গ্লাস। আগে এমন ছিল না, নিশি হবার পর এই পাশের দেয়াল ভেঙে এমন করা হয়েছে। কি জেদ এই মেয়ের। আকাশ দেখতে দেখতে ভাত খাবে সে। ছোটবেলায় মুখের সামনে ভাত ধরলে আধো বুলিতে বলতো, আটাশ দিয়ে ভাত মেতে নীল করে দাও তো দেখি, নীল নীল ভাত খাবো। মেয়ের সেই অস্ফুট বুলিগুলো কানে মাঝে মাঝে ভাসে মুনতাহারের। কষ্ট করে আর তার স্মৃতি চয়ন করতে হয় না। কাজ করতে করতে কোথাও দূরের জার্নিতে একা বসে বই পড়তে পড়তে আবার কাস্টমারদের সাথে আসা বাচ্চাদের দেখে নিশির আধো আধো বুলির কথাগুলো বেশ কানে বাজে তার। আনমনেই হাসি ফুটে ওঠে তখন ঠোঁটের কোণে। নিজেকে তখন পরিপূর্ণ সুখী মনে হয়, কিন্তু সেই সুখটা ক্ষণিকের। শত চেষ্টায়ও স্থায়ী করতে পারে না মুনতাহার। সামনে তাকাতেই দেখতে পেল রানীকে রান্নাঘরে জলচৌকি পেতে তার উপর বেশি অদ্ভুতভাবে ভাত খাচ্ছে সে। কিরে, টেবিল চেয়ার ছেড়ে তুই পিড়িতে বসে খাচ্ছিস কেন? খারাপ মা, আমার চেয়ারে বইসে খাইতে ভালো লাগে না, কেমন ওয়াশ ফোড়া লাগে। ওয়াশ ফোটা কি শব্দ? হাসপাস বলবি। আইসো আচ্ছো, কি মানুষ শুনলে তো বলবে তুই হাঁচি দিচ্ছিস। ওকে খালাম্মা। মুনতাহার এই নিয়ে আর কথা বাড়ালো না। কি বা বলার আছে, বাংলা নিয়ে যেন টানাটানি এই মেয়ের, আবার তার উপর ইংলিশ বলছে। রানীর দিকে তাকিয়ে মুনতাহার একটা দীর্ঘশ্বাস ছাড়লো। রানী কথা শেষ করে দিব্যি আগের মতো অদ্ভুত ভঙ্গিতে খেয়ে যাচ্ছে। এভাবে খাচ্ছিস কেন তুই? ও মা, খালাম্মা লিপস্টিক মুছি যাবি না? তোর লিপস্টিক দিয়ে খেতে বসলি কেন? খাওয়া সেরে পরেই দিতি। এইটা স্টাইল। ঠোঁটগুলো সেলফি স্পাউটের মতন উঁচু করে অল্প অল্প করে ভাত মুখে দিতেই কথাগুলো বলল রানী। তো কাকে দেখলি এই স্টাইল করতে? আমি কি আর বাইরে বার হই? আমি তো কিছুই জানি না কখন কি ফ্যাশন চলে। কাল রাত্রে আফারে দেখলাম লাল টকটকা একেবারে টমেটোর লাহান। না খালাম্মা, রক্ত লাল লিপস্টিক দিয়া খাইতে বসছে।
রানীর মুখে ব্যাপারটা পা থেকে মাথার চুল পর্যন্ত বিস্তারিত সব শুনলেন মুনতাহার। নিশিকে সাজগোজের ব্যাপারে যতটুকুই দেখেছেন একেবারে রুচিবাগিস। তার রানীর এমন উদ্ভট কথাবার্তার মানে কি? যদিও স্টুডেন্টের বাসা থেকে আসার পরই নিশির চলাফেরা তার চোখে পড়েছে, কিন্তু কোনো কালেই তো সে মাথা ঘামায়নি তার ব্যাপারে। মাথা ঘামানোর জন্য যে আগ্রহ দরকার সেটা মাঝে মাঝে উকি দিলেও এক ধরনের জড়তা চেপে ধরে তাকে, ঠিক এখন যেমন হচ্ছে। কিরে, তুই একা খাচ্ছিস যে? তুই তো কখনো একা খাস না। কি করবো, আপার লাইগা ওয়াইট করতে করতে 4টা বাজাইছি। আপারে ফোন দিয়েছিলাম, ফোনের ভিতর থেকে কোন বেরিয়ে জানি ইংরেজিতে কিটা কইছিল, কিছু বুঝলাম না। এই যে এতবার কইরা ভালোভাবে কইলুম আপু বাংলায় কয়, এরা হনে কার কথা? বেরি পাগলের লাইখান কইতেই আছে। পরে আবার রিং কাইটটা রিং দিছি, দেখি বাংলায় কয়নি না, হেডি তো হেডির মতো আবার শুরু করছে। ভাইবা চিন্তা কইলুম আপু কিটা কয়েন, একটু আসতে বলুন। খালাম্মা আমি শুদ্ধ কইরে কইছি, হের পরে বেরি হনে নাই। যদিও খালু যান ফোন দিয়া কইছিল আফা নাকি পড়তে গেছে, আসতে বিকালও হইতে পারে ও সন্ধ্যা হইতে পারে। বিকালে কয়টা শুই নাই বইয়াছিলাম, হের পর খাইতে বসছি। তোর খালু জানু কি দুপুরে ফিরে নাই? না, খালুজানের অফিসে নাকি আকাশ থেকে কোন ক্লায়েন্ট আইছে, তার সাথেই আজ দুপুরের লাঞ্চ খাইব। তুই কি বলিস এগুলা রানী? হ্যাঁ, কেউ শুনলে তো পাগলাকারুদের সিট বরাদ্দ হবে তোর জন্য নিশ্চিত। আকাশ থেকে কেউ আসে, ওইটা বিদেশ থেকে হবে। আর লঞ্চ না, লাঞ্চ হবে। ক্লায়েন্ট কি? হ্যাঁ, ওইটা ক্লায়েন্ট হবে। ক্লায়েন্ট বল কি হবে? ক্লায়েন্ট কটা কি লিপস্টিকের সাথে খাইয়া ফেললি? নাকি তোকে দিয়ে কিচ্ছু হবে না? তুই খা, কিছু লাগলে বল, তুলে দেই। না, আমার খাওয়া তো শেষ, আপনি ফ্রেশ হয়ে আসেন, খাইতে দি। না, আমি খেয়ে আসছি, এখন একটু ঘুমোবো। তুই নয় আস্তে ধীরে খা। আর কথা না বাড়িয়ে উঠে পড়লেন মুনতাহার। শুক্রবারে কিসের পড়া সেটাই খুঁজে পাচ্ছেন না তিনি। তার চেয়ে বড় কথা নাজমুল সাহেব এই ব্যাপারে জানে, কিন্তু কেন যেন ওনার বারবার মনে হচ্ছে সবকিছু ঠিক থাকার পরও বেশ কিছু ঘাপলা আছে। আর গোদের উপর বিষ ফোড়ার মতন উনি ক্লিয়ার হওয়ার জন্য কাউকে জিজ্ঞাসা করতে পারছেন না। এক প্রকার হাঁসফাঁস করতে করতেই মুনতাহার আর শোবার ঘরে ঢুকে পড়লেন। গাড়িতে মুখ ফুলিয়ে বসে আছে নিশি। একটু আগেই সদ্যজাতক ধমক খেয়েছে আহিলের কাছ থেকে। বেটা বজ্জাত অশুভ বুইরা আজরাইল কথাকার শয়তান, ভালো কথা বললেও দোষ। একটু ভালোবাসি না তোকে, তোর মতন আজরাইলকে কোনো শাকচিন্নিও ভালো টালোবাসবে না। আর ভালোবাসলেও তোর ওই কুত্তার খ্যাকানি শুনে ভালোবাসা পালায় যাবে। আমি তোকে ঘৃণা করি, আই হেট ইউ। পাগল ছাগল অসভ্য কোথাকার। মনে মনে গালিগুলো দিয়ে বেশ হালকা লাগছে নিশির। বড় ধরনের হাফ ছেড়ে হালকা হেসে সিটের ব্যাক পার্টে পিঠ এলিয়ে দিয়ে গ্লাস আটকানোর জানালায় তাকালো সে। বাহিরে অনেকটা আঁধার হয়ে এসেছে, একটু একটু করে ঝাপসা হয়ে যাচ্ছে সবকিছু। কুয়াশা পড়ছে চারদিকে। প্রকৃতি ধীরে ধীরে রূপ পাল্টাতে জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। সময়টাকে মোটামুটি সন্ধ্যা বলা চলে। দুপুরের খাবারের পর নিশিকে নিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়েছে আহিল। নিশি দুয়ের বাটিটা পাশে রাখতেই আহিল বলে উঠল,